আপনাদের গ্রুপে দিয়েছি, একটু কাইন্ডলি একটু চেক করবেন যে এটা আর ওইটা সেম কিনা একটু দেখেন। আমি নিজেও দেখতেছি, আপনারা একটু দেখেন। বাজেট রেঞ্জটা ফার্স্টে নিয়ে আসি। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইন্ডিকেট ইনকাম অর ইন রেঞ্জ ডিডাক্ট অর over deduct as per below conditions on the type and amount. কি বলা আছে, স্যালারি যখন হবে তাহলে স্যালারি যদি হয়, স্যালারির ক্ষেত্রে ইন রেঞ্জ বা কোনো কিছু ডিডাক্ট করবে না। রেঞ্জ ডিডাক্ট বা ওভার ডিডাক্ট কিছুই স্যালারির ব্যাপারে আসবে না। ট্যাক্সের বেলায় বেলায় হচ্ছে আসতেছে কি, স্যালারির বেলায় যখন ট্যাক্স 10% স্যালারির ট্যাক্স যদি স্যালারি 10% এর থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওভার ডিডাক্ট হবে। আর ট্যাক্স যদি সমান অথবা 10% এর সমান অথবা কম হয় দেন হচ্ছে স্যালারির 10% এর সমান অথবা কম হয় দেন হচ্ছে ইন রেঞ্জ ডিডাক্ট হবে। এখন আমরা যদি একটু এখানে আসি, বাজেট রেঞ্জের জন্য মানে এই কন্ডিশনটা দেওয়া আছে। আমরা ফার্স্টে টোটালটাকে ক্রিয়েট করে নিব, নেওয়ার পরে যেগুলো লেখা আছে আমাদের টোটালটা লিখে নিব। এখানে আরো কিছু মিসিং আছে, যেমন দেখেন হচ্ছে টাইপের ঘরটা হচ্ছে স্যাম্পল শিটে নাই। হ্যাঁ, টাইপের ঘরটা কিন্তু এই বলা আছে, স্পেসিফিকেশন শিটে বলা আছে যে আমাদের নিতে হবে, টাইপের ঘরের একটা কন্ডিশন আছে এবং আলাদা টেবিলে সেটা হতে হবে, কিন্তু টাইপের ঘরটা কিন্তু শো করে নাই এতে, স্যাম্পল শিটে কিন্তু দেখা যাচ্ছে না। যাই হোক, স্যাম্পল শিটে যতটুকু দেওয়া আছে আগে সেটাকে তুলে নিব। তুলে নেওয়ার পরে আমরা ফার্স্টে হচ্ছে ট্যাক্স অ্যামাউন্টটাকে হিসাব করব, দেন টোটাল ডিডাকশনটাকে হিসাব করব, গ্রস স্যালারি, নেট স্যালারি, দেন হচ্ছে আমরা বাজেট রেঞ্জে আসব। ট্যাক্স অ্যামাউন্ট কি করা আছে দেখেন, বলাই আছে হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট হচ্ছে ট্যাক্স রেট হবে 10%। আর আমরা জানি ট্যাক্স সাধারণত বেসিক স্যালারির উপরে ধার্য করা হয়। তাহলে বেসিক স্যালারি 10% হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট। তাহলে ট্যাক্স অ্যামাউন্টের জন্য ইকুয়াল ট্যাক্স অ্যামাউন্টের ঘরে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমাদের বেসিক স্যালারিকে সিলেক্ট করব ইনটু ট্যাক্স রেট যে ঘরে আছে সেই ঘরটাকে সিলেক্ট করব। বুঝতে পারছেন স্যার ম্যাডামরা? ট্যাক্স অ্যামাউন্টের জন্য এটার জন্য আলাদা কোনো ফর্মুলা দেওয়া নাই, কোনো ফর্মুলা বা আমাদের কোনো কন্ডিশন দেওয়া নাই। ট্যাক্স অ্যামাউন্টের ঘরটাকে ফাঁকা রাখছে, ট্যাক্স অ্যামাউন্ট আমাদের বের করতে হবে। এখন ট্যাক্স অ্যামাউন্টের জন্য আমরা জানি কি, ট্যাক্স অ্যামাউন্ট সাধারণত বেসিক স্যালারির উপরে ট্যাক্স রেট ধরা, ট্যাক্সটা কর্তন করা হয়। তাহলে এখানে কি করতে হবে, ট্যাক্স অ্যামাউন্টের ঘরে এসে ইকুয়াল বেসিক স্যালারির ঘরটাকে সিলেক্ট করতে হবে, সেলটাকে সিলেক্ট করতে হবে, ইনটু ট্যাক্সের যে ঘরটা আছে সেই ট্যাক্সের ঘরটাকে সিলেক্ট করতে হবে, দিয়ে পার্সেন্ট এন্টার দিলে ট্যাক্স অ্যামাউন্টটা বের হয়ে আসবে, দেন অটো ফিল করব। শেষ, ট্যাক্স অ্যামাউন্ট বের করা শেষ। টোটাল অ্যামাউন্ট, টোটাল ডিডাকশনের জন্য আমাদের কি কোনো আছে কিনা, কন্ডিশন আছে কিনা? টোটাল ডিডাকশনের জন্য কোনো কন্ডিশন নাই। বাজেট রেঞ্জ, টোটাল ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু টোটাল ইনকাম এন্ড এক্সপেন্স, না, টোটালের জন্য কোনো, টোটাল ডিডাকশন কত হবে এটার জন্য কোনো কন্ডিশন আমাদের দেওয়া নাই। তাহলে টোটাল ডিডাকশন হচ্ছে কি, ট্যাক্স অ্যামাউন্ট আর লোন ডিডাকশন, এই দুইটা হচ্ছে আমাদের ডিডাক্ট হবে, মানে কর্তন হবে। তাহলে ট্যাক্স অ্যামাউন্ট প্লাস হচ্ছে লোন ডিডাকশন, এটা দিলে টোটাল ডিডাকশন, স্যালারি থেকে টোটাল কাটা যাবে কত, কত টাকা। তাহলে ট্যাক্স অ্যামাউন্ট থেকে ট্যাক্স অ্যামাউন্ট প্লাস হচ্ছে লোন ডিডাকশন ইকুয়াল টোটাল ডিডাকশন। তাহলে ইকুয়াল E4 প্লাস
A4 গ্রস স্যালারি। গ্রস স্যালারির ক্ষেত্রে কোনো কিছু বলা আছে কিনা দেখে আসি। গ্রস স্যালারির ক্ষেত্রেও বোধহয় কিছু বলা নাই। নাই। তাহলে গ্রস স্যালারি সাধারণত হয় কিসে? আমাদের যে বেসিক স্যালারি থাকে, বেসিক স্যালারি প্লাস হচ্ছে অ্যালাউন্স। মেডিকেল হোক বা হোম অ্যালাউন্স হোক যেটাই হোক অ্যালাউন্স বেসিক স্যালারি প্লাস অ্যালাউন্স হচ্ছে ইকুয়াল টু গ্রস স্যালারি। এটা এখানে আলাদা করে বলে বলে রাখার কথা ছিল যেটা আমাদের মান্থলি বাজেট ট্র্যাকারে ছিল। কিন্তু যেহেতু দুইটাকে মিলায় একটা ফরম্যাট দাঁড় করাতে গিয়ে এরকম মিস্টেক করে ফেলছে মেবি। ম্যাডাম তারপর এটা উনাদেরকে তো যখন আমরা পুরাই এটা আসলে হুম, হুম, হুম। অনেকটা কনফিউশন আর কি এটা। হ্যাঁ, আমি আমি অনেক বেশি হ্যাসেল পোহানোর পরে আমি নিজে এটা সলভ করছি। আমার স্টুডেন্টরা ২-১ জন পারছে, ২-১ জন পারে নাই। কেউ তো এই টাইপের ঘরটা ইয়ে করে দিছিল। এখন আমি পরবর্তীতে এটা আমি যখন যদি উনাদের সাথে বসি হুম, জি ম্যাম বলেন। বলেন স্যার। না ম্যাম বলতেছি আচ্ছা, এখন আমি তো যখন উনাদের সাথে আলোচনা করি, উনারা তখন আমাকে বলেন যে, "ম্যাডাম, আপনি যে স্টুডেন্টদেরকে বলতেছেন" আমি বললাম যে, "আপনি দেখেন ট্যাক্স অ্যামাউন্ট এর জন্য কিছু দেন নাই, টোটাল ডিডাকশন এর জন্য কোনো কন্ডিশন দেন নাই, গ্রস স্যালারি, নেট স্যালারি কিছুর জন্য কোনো কন্ডিশন নাই। তাহলে আমার স্টুডেন্ট কিভাবে মানে যেহেতু কন্ডিশন ফলো করে।" তখন উনি আমাকে বললেন যে, "যেখানে কন্ডিশনের প্রয়োজন সেখানে কন্ডিশন দেওয়া আছে। বাজেট রেঞ্জ এর জন্য আছে, ক্যাটেগরি নেমস এর জন্য আছে, টোটাল অ্যামাউন্ট এর জন্য আছে, টাইপ এর জন্য আছে। এইগুলা যদি আপনার স্টুডেন্টরা না বোঝে যে গ্রস স্যালারি হচ্ছে বেসিক স্যালারি প্লাস অ্যালাউন্স যোগ করলেই হচ্ছে গ্রস স্যালারি পাওয়া যায় তাহলে আপনার স্টুডেন্ট তো এক্সেল এ পাস করার যোগ্য না। তো এই কথার আসলে উত্তর নাই। উনাদেরকে বলার কিছু নাই। এই টুলসটা রিপিট হচ্ছে এবং এর মধ্যে উনারা কোনো ভুল দেখতে পাচ্ছে না। উনারা যেটা বলতেছেন যে এটা আমরা বলে দিব কেন অলওয়েজ যে নেট স্যালারি আপনি বের করেন অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে আমরা বলব না। কিছু ঘর আমরা উজ্জ্ব রাখবো। ওজো রেখে আমাদের ঠিক যেটা এখন উনাদেরকে এটাও বুঝাইতে পারিনি যে আপনারা তো স্যাম্পলও ঠিকঠাক মতন দেন নাই। সবই আমাদেরকে বুঝিয়ে নিতে হবে তাহলে আর স্যাম্পল শিট, স্পেসিফিকেশন শিট এগুলোর দরকার কি? দেওয়ার দরকারটা কি? এখন এটা ম্যাম তো দেখা আসলে যাবে যে হুম, আসলে এসএসসর জানি না, আমি তো পরীক্ষা দেই নাই। এসএসসর তো দেখা যাবে অনেক এসএসসরও তো এখানে কনফিউজ থাকবে যখন আমরা হচ্ছে অ্যাসেসমেন্ট দিব। যে অনেক হুম, আমাদের যেমন যদি আমি বলি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট এর কথা যদি বলি দেন আমি তো অ্যাসেসর কে জিজ্ঞেস করতে পারি যে ম্যাম এখানে তো আমি গ্রস স্যালারিটা কিভাবে বের করব, এখানে যেহেতু স্পেসিফিকেশন শিটে দেওয়া নাই, আমার হচ্ছে হুম, কন্ডিশনে দেওয়া নাই, তাহলে আমি কিভাবে বের হুম। করবো? সেক্ষেত্রে তো অ্যাসেসর কে আমাকে অ্যাসেসর এর তো উচিত আমাকে বলে দেওয়া যে এটা যোগ করে আপনি করবেন, কিন্তু অনেক অ্যাসেসর যদি না কনফিউজ এটা থাকে। জি, না অ্যাসেসর এটা বলবে না। তবে অ্যাসেসর যদি কনফিউজড হয়, আচ্ছা। অ্যাসেসর যদি যে এরকম ভাবে সমাধানটা বের করে ফেলতে না পারেন, অ্যাসেসরের যদি নিজের কোথাও ল্যাকিংস থাকে নিজের জানার কোথাও ল্যাকিংস থাকে তাহলেই অ্যাসেসর হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট এ যাবেন আদারওয়াইজ না। বিকজ আমি প্রথমবারের পরের বার সেকেন্ড বার যখন এই টুলসটা রিপিট হয় আমি তখন স্যারকে যখন বলি স্যার একটু মানে স্যার কম্পিউটার অপারেশনের বাইরের ছিলেন আর কি কম্পিউটার অপারেশনের লেভেলের না উনি তো তারপরেও কিভাবে কোন অকুপেশন থেকে বিলং করে উনি কেন কিভাবে কম্পিউটার অপারেশনের লেভেলের অ্যাসেসর হয়ে আসছিলেন আমি জানি না। তো আমি যখন উনাকে বলি উনি ফার্স্টে আমি তো জানি যে উনাকে আমাদের পূর্ব পরিচিত। আমি তো জানি যে আসলে উনার আসার কথা না। তারপরে যাই হোক ওই জায়গা থেকে আমি উনাকে বুঝায় বলি যে, "স্যার দেখেন আমাদের তো এরকম। তো স্টুডেন্টদেরকে যদি" তো উনি আমাকে বলেছিলেন যে, "আসলে আপনার স্টুডেন্টরা যদি আমি বুঝতে পারছি এখানে তো একটু হুম, প্রবলেম আছে। তো আপনি হচ্ছে আপনার স্টুডেন্টরা বেসিক জিনিসটা পারে কিনা VLOOKUP টা যদি আমাকে করে দিতে পারে আর বাজেট রেঞ্জ এর একটা ব্যাপার আছে এখানে। এই হুম, বাজেট রেঞ্জটা বের করে দিতে পারলে টাইপের ঘরটা যদি এই ৩ টা যদি ছেড়ে দেয় ইয়ে করে তাহলে আমি ছেড়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, উনি ছেড়ে দিছিলেন। এই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট টা সে করেছিল। এখন সবাই তো নাই করতে পারে। আর যদি অ্যাসেসর প্রখর হন, দেন কোন সেক্ষেত্রে রকম সমস্যা। ভাবেই এটাতে উনারা কোনভাবে অ্যাডজাস্টমেন্ট এ যাবেন না। আমি লাস্ট অ্যাসেসমেন্ট এ বলেছিলাম তাদেরকে, উনারা দুজনই খুব বেশি চৌখস ছিলেন। উনি আমাকে বলল, "ম্যাডাম আপনি কি এটার আপনি যদি আমাকে সলভ বের করে না দিতে পারেন তাহলে আমি আপনাদের স্টুডেন্টদেরকে ইয়ে দিয়ে যাব, আজকে ছেড়ে দিয়ে যাব এবং বলে যাব রিপোর্ট দিয়ে যাব NSDA কে যে আপনি ট্রেনার হওয়ার যোগ্য না।" আচ্ছা। ঠিক আছে? তো আমি তো দেখতে পাচ্ছি যে আমি তো অলরেডি এটা সলভ বের করে ফেলছি। কিন্তু বিষয় হচ্ছে যে আমার স্টুডেন্টরা তো আর আমার জায়গার না।
এটা জি, তো জি। উনাদেরকে একটু যাই হোক আমি উনাকে বোঝাইতে পারি নাই। উনারা বোঝেনও নাই। উনাদের কথা হচ্ছে আপনি কি শিখাইছেন আমরা তো সেটা দেখতে হবে। বেসিকটাই যদি না জানে স্টুডেন্ট তাহলে কি শিখাইছেন? জি। ওইদিন আসলে উনাদের সাথে তর্ক করে খুব একটা লাভ হয় না। ম্যাডাম কে মনে হচ্ছে আরকি জয়েন হতে চাচ্ছে? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ আমি অ্যাপ্রুভ করেছি। ঠিক আছে ম্যাম কন্টিনিউ তো করেন তো দেখি। যদি যদি এটা আসে মানে ব্যাড লাক আসলে। তবে আপনাদের ২২ তারিখে অ্যাসেসমেন্ট না? জি, জি। আচ্ছা। আমি থাকবো ঐদিন। সমস্যা নাই। যদি এটা আসে তাহলে আমি কথা বলব অ্যাসেসরের সাথে। তারপর আমি তো আপনাদেরকে সলিউশন টা দিয়েই দিচ্ছি। জি, যদি এটা আসে এভাবেই আসবে কোন চেঞ্জ আসবে না। আপনারা মোটামুটি তো জেনেই যাচ্ছেন কিভাবে করবেন। যেগুলোর জন্য কন্ডিশন নাই সেগুলো আপনারা নিজেদের ব্রেইন দিয়ে সলভ করে ফেলবেন। গ্রস সেলারি তো জানি আমরা যে হুম, হুম। বেসিক সেলারি প্লাস যেকোনো অ্যালাউন্স থাকলে সেটা প্লাস করে দিলে ওটা গ্রস সেলারি হয়ে যায়। জি, গ্রস সেলারি গেল। নেট সেলারির জন্য কোনো বাঁধা ধরার কোনো কন্ডিশন নাই। নেট সেলারি হচ্ছে গ্রস সেলারি থেকে আমাদের টোটাল ডিডাকশনটাকে বাদ দিলে নেট সেলারি চলে আসবে। গ্রস সেলারি থেকে বাদ দিব টোটাল ডিডাকশন তাহলে নেট সেলারি চলে আসবে। আচ্ছা। তারপরে বাজেট রেঞ্জের জন্য আছে হচ্ছে কন্ডিশন। কেউ জয়েন করতে চাচ্ছে? বাজেট রেঞ্জের জন্য আমাদের যে কন্ডিশনটা আছে সেখানে যাই। Budget range. Use appropriate formula to indicate income or in range or over deduct. Appropriate formula use করতে বলেছে income, in range deduct and over deduct এই তিনটা indicate করতে বলছে as per below conditions on type and amount. টাইপ আর অ্যামাউন্টের উপরে বেস করে আমাদেরকে বাজেট রেঞ্জটা বের করতে বলছে এবং বাজেট রেঞ্জের ঘরে থাকবে হচ্ছে ইনকাম নাকি ইন রেঞ্জ ডিডাক্ট নাকি ওভার ডিডাক্ট কন্ডিশন হচ্ছে নিচে দেওয়া আছে স্যালারি যদি হয় তাহলে বাজেট রেঞ্জ হবে স্যালারি আর স্যালারি যদি সরি ট্যাক্স যদি 10% অফ স্যালারি হয় মানে 10% স্যালারির 10% এর বেশি যদি ট্যাক্স হয় তাহলে ওভার ডিডাক্ট হবে আর ট্যাক্স যদি হচ্ছে 10% অফ স্যালারির কম অথবা সমান হয় ট্যাক্স যদি 10% অফ স্যালারির কম অথবা সমান হয় তাহলে ইন রেঞ্জ ডিডাক্ট হবে ইফ এর সূত্র যাবে এখানে ইফ এর ফরম্যাটটা যাবে ইফ এর ফাংশনটা যাবে ইফ ফাংশন আমাদের ওই ফর্মুলাটা জাস্ট হচ্ছে কন্ডিশনটাকে তুলে দিতে হবে যে ইফ ফর্মুলা বারে ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন দেন ট্যাক্স অ্যামাউন্ট যদি আমার ইনকামের বেশি হয় ইনকাম মিন্স হচ্ছে বেসিক স্যালারিটাকে আমরা ইনকাম ধরি ট্যাক্স অ্যামাউন্টটা যদি ইনকামের 10% বেশি হয় তাহলে কি বলছে ওভার ডিডাকশন ওভার ডিডাকশন বাদ বাকি সবই হচ্ছে ইন রেঞ্জ ডিডাকশন যাবে কথা কি বুঝতে পারছি ট্যাক্স যদি ইফোর যদি ট্যাক্স অ্যামাউন্ট যদি আমার বেসিক স্যালারি থেকে 10% বেশি হয় ট্যাক্স অ্যামাউন্ট ট্যাক্স যদি এক কথায় ট্যাক্স যদি আমার স্যালারি থেকে 10% বেশি হয় তাহলে ওভার ডিডাকশন হবে আদারওয়াইজ যা থাকবে সব হচ্ছে ইন রেঞ্জ ডিডাকশন হবে বুঝাইতে পারছি স্যার ম্যাডামরা জি ম্যাম। এটা অবশ্যই ট্যাক্স রেটের উপরে সিলেক্ট করবেন না অবশ্যই ট্যাক্স অ্যামাউন্টের উপরে সিলেক্ট করবেন ট্যাক্স অ্যামাউন্টের ঘরটাকে সিলেক্ট করবেন বাজেট রেঞ্জে যে আপনি যখন কন্ডিশনটা দিচ্ছেন একটু খেয়াল রাখবেন ট্যাক্স অ্যামাউন্টের উপর দিবেন ট্যাক্স রেটের উপরে না ট্যাক্স অ্যামাউন্টটা যদি আমার আমার যে আয়কর দিচ্ছি এই আয়কর যদি আমার স্যালারির থেকে 10% বেশি হয় তাহলে হবে ওভার ডিডাকশন আর যদি এইটা যদি হয় স্যালারি থেকে 10% বেশি হয় তাহলে ওভার ডিডাকশন হবে আদারওয়াইজ যা থাকবে সবই হবে ইন রেঞ্জ ডিডাকশন আমাদের ইয়েতে যাব সরি এটাকে ফিল করে দিই ঠিক আছে এইখানে যে কন্ডিশনটা দেওয়া আছে জাস্ট সেই কন্ডিশনটাকে আমরা জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট করে তুলে দিব স্যালারি
সেলারির অ্যামাউন্টটা নাই। যেহেতু এখানে ব্ল্যাংক আছে, সেলারি নিয়ে আমরা কিছু লিখব না এখানে। বাজেট রেঞ্জের এখানে আমরা সেলারি বা ইনকাম কোন কিছু আস আনবো না। প্রয়োজন নাই আমাদের এটা। কারণ আমাদের এখানে টোটালটাই হচ্ছে ওভার ডিডাক্ট অ্যান্ড ইন রেঞ্জ ডিডাক্ট দিয়ে কমপ্লিট করতে বলছে। আমরা এটা মিস্টেক। আমি যখন করছি, আমি যখন স্টাডি করছি এটা কিন্তু মিস্টেক, ইনকাম আসবে না এখানে। এখানে বলছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইন্ডিকেট এই ইনকামটা হবে না। কারণ ইনকাম ছিল হচ্ছে মান্থলি বাজেট ট্র্যাকারে। তখন এই ইনকামের বিষয়টা ছিল, এটা তুলে ফেলছেন উনারা। আম এখানে হবে শুধুমাত্র ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইন্ডিকেট ইন রেঞ্জ ডিডাক্ট অর ওভার ডিডাক্ট অ্যাজ পার বিলো কন্ডিশন। বিকজ ইনকামের জন্য এখানে উনারা কোনো কন্ডিশন দেন নাই। নিচের কন্ডিশন অনুযায়ী কিন্তু ইনকাম, ইন রেঞ্জ আর ওভার ডিডাক্ট দিতে বলছেন। কিন্তু এখানে ওভার ডিডাক্ট আছে, ইন রেঞ্জ ডিডাক্ট আছে। ইনকাম কিন্তু নাই। ঠিক আছে? দ্যাটস হোয়াই আমরা ইনকামটাকে এখানে এই কন্ডিশনের মধ্যে ইনক্লুড করব না। আমরা এখানে জাস্ট লিখব যে আমাদের ট্যাক্স অ্যামাউন্টটা যদি ট্যাক্স অ্যামাউন্টের ঘরটাকে সিলেক্ট করব। ফার্স্ট সেলটাকে সিলেক্ট করে আমরা গ্রেটার দ্যান, যদি ট্যাক্স অ্যামাউন্ট গ্রেটার দ্যান বেসিক স্যালারির 10%, যদি ট্যাক্স অ্যামাউন্ট বেসিক স্যালারি থেকে 10% বেশি হয়, দেন ওভার ডিডাকশন। আর বাদবাকি এটার জন্য আর কোনো শর্ত প্রয়োজন নাই। এটা যদি ওভার ডিডাকশন হয় দেন আদার্স যেগুলো আছে সবই ইন রেঞ্জ ডিডাকশন হবে। তাহলে হচ্ছে E4 গ্রেটার দ্যান B4 ইনটু 10%, কমা ডাবল কোটেশনে হচ্ছে আমরা অর্ডার করি, ডাবল কোটেশনে ওভার ডিডাকশন, কমা ওভার ডিডাকশনের শর্ত পূরণ হয়ে গেলে বাদবাকি যা থাকবে সবই হচ্ছে ইন রেঞ্জ ডিডাকশন। তাহলে ডাবল কোটেশনে আমরা ইন রেঞ্জ ডিডাকশন দিয়ে দিব। বাজেট রেঞ্জের সূত্র শেষ। এবার কি বলছে? Rank use the appropriate formula to show and write why it is in range, and show and write the amount while is over deduct. Use the appropriate formula to show and write why it is in range, and show and write the amount while it is over deduct. Over deduct রেঞ্জের কোনো আছে? র‍্যাংকের কোনো ঘর আছে? নাই। পাজলড একটা জিনিস। র‍্যাংকের এই ঘরটাই নাই। তাহলে র‍্যাংকের এটা বেঁচে গেল। র‍্যাংকের এই ফর্মুলাটা কাজে লাগানো লাগবে না। অদ্ভুত কিভাবে মানুষ এইরকম একটা এখানে ভুলভাল পরীক্ষা টুলস দেওয়া বিল্ড আপ করে পসিবল আমি ম্যাম। বুঝি না। যেখানে এখন এসএসআর যদি আমাকে বলে এখানে তো তুমি এখানে র‍্যাংকের কথা বলছে, বাট তোমার এখানে র‍্যাংক নাই। তখন তো মানে এসএসআর এর সাথে না, আমাকে না, না, এত না, শুনেন। আমি বলি আপনাদের স্টুডেন্টদের এটা হচ্ছে প্রবলেম। এই যে র‍্যাংক নাই, এটা নিয়ে ওভারথিংক করতে যাব না। খুশি হব। বি পজিটিভ, থিংক পজিটিভ। এই যে র‍্যাংক নাই, আপনি বেঁচে গেছেন, একটা কন্ডিশন দিতে হচ্ছে না। আপনাকে তো ২ টা ম্যাচ করতে হবে স্যার। আপনার স্পেসিফিকেশন শিট এবং আপনার স্যাম্পল শিট ২ টাকে ম্যাচ করতে হবে। এটা ভুল ওনাদের, আপনার না। তাই আপনি এখন একদম ম্যাম পুরোই ঠান্ডা হচ্ছে মাথায় থাকবেন এবং এই যে র‍্যাংক এসএসআর যে যদি নাই এটার হ্যাঁ, জন্য হ্যাঁ। আপনি হ্যাপি হন। ঠিক আছে ম্যাম, আমি তো হ্যাপি, কিন্তু এসএসআর যদি এখন এটার জন্য আমাকে নট ইয়েট দেয়, সেক্ষেত্রে তো আমি এসএসআর এর সাথে আমাকে আর্গুমেন্ট এ যেতে হবে। এটার জন্য কখনোই এটার জন্য অ্যাসেসর নট ইয়েট দিতে পারবে না। এটার জন্য ওখানে যদি ট্রেনার উপস্থিত থাকেন, সে তো বলবেই, মানে আমি আছি বলব যদি এটা আসে। আমি চাই না এটা আসুক। তারপরেও যদি আসে আমি কথা বলব। আর হচ্ছে যদি ট্রেনার না থাকে তাহলে আপনারা আপনাদের পক্ষ থেকে কথা বলবেন। জি যে ম্যাম। আমার এখানে র‍্যাংক নাই। আপনি এখানে র‍্যাংক দিছেন কিন্তু আমার তো ইয়েতে র‍্যাংক নাই। আপনি তো টুলস ভুল করছেন। আমি যদি এসসি হই, আমি এখন যদি বলি যে আমি অ্যাসেসমেন্ট দিব না ভুল টুলসে, তাহলে কি করবেন? এভাবে সেটাই তো ম্যাম বলতেছি না। মানে কথা। বেয়াদবি করা যাবে না। যাই বাট হোক। উনার সাথে পোলাইটলি বলতে হবে যে আপনার এখানে টুলস এ ভুল আছে। আপনি এখানে র‍্যাংক লিখছেন, কিন্তু আমি র‍্যাংকটা বসাবো কোন জায়গায়? আপনি কি স্যাম্পল এ বলছেন কোথাও যে র‍্যাংক আছে? স্যাম্পল এ কোথাও র‍্যাংক আছে? র‍্যাংক তো নাই। তাহলে আমরা স্যার কোথা থেকে দিব? টাইপ বলছে, টাইপটাকে না হয় আমি এখানে বসাই দিলাম। আবার র‍্যাংক ম্যাম আমি এমনও কোথায় হতে পারে বসাবো? অ্যাসেসর হয়তো বলেও দিতে পারে তুমি একটা র‍্যাংকের কলাম এড করো। এড করে দেন র‍্যাংক করো এই কলাম থেকে। হ্যাঁ, র‍্যাংক এভাবে বলতে পারে। কোথা থেকে করব? ইন রেঞ্জ অ্যান্ড ওভার ডিডাক্ট এর উপরে যে আমি র‍্যাংকটা করব, ইন রেঞ্জ আর ওভার ডিডাক্ট আমি কয়টা তাহলে করব? ইন রেঞ্জ অ্যান্ড ওভার ডিডাক্ট এর জন্য তাহলে আবার ২ টা ইয়ে লাগবে। ইন রেঞ্জ অ্যান্ড ওভার ডিডাক্ট এর জন্য আবার কি বলে কলাম এড করা লাগবে, সেটা কোথায় করব? ইন রেঞ্জ অ্যান্ড ওভার ডিডাক্ট এর জন্য আবার একটা কন্ডিশন লাগবে, সেটা কোথায় পাবো? এটা জি জীবনেও ম্যাম। বলবে না। এটা বলবে না। আমি আশা করতেছি যে যেহেতু টুলস ডেভেলপ হচ্ছে, এই টুলসটা নিয়ে তারা কথা বলবে।
এখন যদি এটা টুলসটাকে অফ করে তাহলে বড়ই ভালো। যেহেতু রিপিট হয়েছে তো ওইজন্য ভরসা পাচ্ছি না। তাই আমি আগে এটা নিয়ে বসছি আরকি। এখন ওকে ম্যাম। যদি কোনোভাবে এটা চলে আসে তাহলে কোনোভাবে প্যানিক করবেন না। যেভাবে করাচ্ছি ঠিক সেভাবে তুলে দিয়ে আসবেন। উনারা রাইট দিতে বাধ্য। আর এটা উনারাও নিজেরাও সলভ করতে পারবে না। আপনি শুধু VLOOKUP টাকে দেখাবেন। আর এই যে বাজেট রেঞ্জ এর যে ইয়েটা আছে এটাকে দেখাবেন। আর যেগুলো এখানে নাই গ্রস সেলারি, নেট ব্যালেন্স, তারপর নিট সেলারি, তারপরে হচ্ছে যে ট্যাক্স অ্যামাউন্ট এগুলোকে অটোমেটিক্যালি কমপ্লিট করতে পারবেন আপনারা। এগুলো সমস্যা হবে না। ট্যাক্স অ্যামাউন্ট কিভাবে করে ট্যাক্স এর জন্য তো কোন সূত্র নাই। ট্যাক্স জি হচ্ছে ম্যাম। আমার বেসিক স্যালারির উপর 10% কেটে দিব। মানে এটা আবার আলাদা করে দিব না কিন্তু। যে হুম, ট্যাক্স অ্যামাউন্ট এর ঘরে যেয়ে বেসিক স্যালারি সিলেক্ট করলাম ইনটু 10% দিয়ে দিলাম। তাহলে কিন্তু হবে না। কারণ একেক ঘরে কিন্তু একেক রকম ট্যাক্স রেট। একেক সেলে কিন্তু একেক ধরনের ট্যাক্স রেট। তাহলে আমাদেরকে ট্যাক্স রেটের ঘরটাকে সিলেক্ট করে দেন পার্সেন্টেজ দিয়ে এন্টার দিতে হবে। জি। ম্যাডাম টোটাল এক্সেল ফাইলটা ডিডাকশনটা একটু মানে আমাদের গ্রুপে দিয়ে দিন এই এক্সেল ফাইলটা। হ্যাঁ, সফট কপি আমি দিয়ে দিব। স্যার সফট কপি আমি দিয়ে দিব। ওকে। আচ্ছা, বাজেট রেঞ্জ শেষ হয়ে গেল। এইবার আপনাকে হচ্ছে টোটাল অ্যামাউন্ট, বেসিক স্যালারি এবং সরি ক্যাটেগরি নেমস গুলো তো আপনাকে ভ্যালিডেশন করে নিতে বলছে। ক্যাটেগরি নেমসটা আপনার ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন করে নিবেন। চেষ্টা করবেন কোনো মানে সমস্যা ছাড়া কাজগুলো করতে। ক্যাটেগরি নেমস এ যেয়ে আপনি ডেটা ভ্যালিডেশন করবেন। ডেটা ভ্যালিডেশন এ বলছিল কি ক্যাটেগরি নেমস এর জন্য যে আমাদের এই যে বেসিক স্যালারি, অ্যালাউন্স, গ্রস স্যালারি, ট্যাক্স ডিডাকশন, লোন ডিডাক্ট, টোটাল ডিডাক্ট আর হচ্ছে নিট স্যালারি এগুলো বাদে কোনো কিছু থাকতে পারবে না। দেন আমি কি করব ক্যাটেগরি নেমসটাকে সিলেক্ট করে ডাটাতে যাব। ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন এ ইকুয়াল দিয়ে অর কেন দিচ্ছি আমি? অর ইউজ করতেছি কেন? বিকজ আমাকে এখানে বলেছে ক্যাটেগরি কোথায়? ক্যাটেগরি। এপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটেগরি নেমস। ক্যাটেগরি নেমস আদার দ্যান basic salary, tax loan, gross salary, net salary will not be allowed. Use custom rule, don't use list rule. Rule use করা যাবে না, custom রুলটাকে ইউজ করবে। এগুলো বাদে এই যে ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেমস আদার দ্যান এগুলো বাদে একটাও অন্য কোনো কিছু এখানে যাবে না। তাই আমরা ব্যবহার করতেছি যে অর মিনস হচ্ছে আমরা বোঝাতে চাচ্ছি যে এই সেলটাতে এইগুলো বাদে মানে যদি কোনো নির্দিষ্টকরণ বোঝায় যে এই একটা সেলের মধ্যে 1 to 5 থাকবে। এ বাদে অন্য কিছু থাকবে না। ইন্ডিকেট করে বোঝাই। 1 to 5 না। ইন্ডিকেট করে বোঝাবে যে এই রুমের মধ্যে অন্তর সাহেব, অনিক সাহেব এবং প্রকাশ সাহেব থাকবে। এ বাদে আর কেউ থাকবে না। এরকম ইন্ডিকেট 1 to 5 না কিন্তু। ইন্ডিকেট যখন করবে যে ইন্ডিভিজুয়ালি ইন্ডিকেট করে দিবে। যেমন আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ইন্ডিকেট করতেছে। বেসিক সেলারি, অ্যালাউন্স, গ্রস সেলারি এরকম ইন্ডিভিজুয়ালি যদি ডাটা ভ্যালিডেশন করতে বলে কোথাও বা কোথাও কোনো কন্ডিশন এপ্লাই করতে বলে যে ইন্ডিভিজুয়ালি যদি আমাদেরকে ডেটাটাকে লিমিটেশন করে দেয় সেই ক্ষেত্রে আমরা অরটাকে ইউজ করব। অর ফার্স্ট ব্র্যাকেট A12 মিন্স হচ্ছে ক্যাটেগরি নেমস এর প্রথম ঘরটাকে সিলেক্ট করব দেন ইকুয়াল ডাবল কোটেশনে বেসিক স্যালারি কমা আবার ক্যাটেগরি নেমস এর প্রথম ঘরটাকে সিলেক্ট করব ইকুয়াল টু গ্রস স্যালারি মানে যা আমাদেরকে বলছে সেগুলো জাস্ট হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে অর্ডার করে দিব যে এই ঘরটার মধ্যে শুধুমাত্র বেসিক স্যালারি, গ্রস স্যালারি, নিট স্যালারি, অ্যালাউন্স এগুলো থাকবে। ঠিক আছে? এটা করে একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। এই যে 812 ইকুয়াল টু টোটাল ডিডাকশন দিয়ে আমাদের ডাবল কোটেশন ক্লোজ করব দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব ক্লোজ করে ওকে করে দিব দেন আমাদের এই কন্ডিশনটা ফিল আপ করে দিব অটো ফিল করে দিব আবার কি আসছে না আচ্ছা অটো ফিল করে দিব করে দেওয়ার পরে এবার টোটাল অ্যামাউন্টের জন্য কি বলছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে টোটাল অ্যামাউন্টের জন্য মেবি একটা কন্ডিশন আছে এখানে Total. Use appropriate formula to calculate the total amount, total income and expenses and show it in a separate table. Calculate on the basis of type. আচ্ছা টাইপের উপর বেস করে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা অ্যাপ্লাই করতে বলছে ক্যালকুলেট করতে বলছে কোনটা টোটাল ইনকাম এন্ড এক্সপেন্সেস আর শো ইট ইন আ সেপারেট টেবিল এইখানে এসে দেখেন টোটালে এসে বলতেছে যে হচ্ছে একটা সেপারেট টেবিল ব্যবহার করতে অলরেডি ওনারা ক্যাটাগরি নেমস এর জন্য আলাদা একটা ইয়ে করছে কিন্তু এটার জন্য আবার কোথাও স্যাম্পল শিটে দেখেন ক্যাটাগরি কোথাও নাই
এটা দেখে বুঝে নিতে হবে যে ক্যাটেগরি আসলে। আর এটাকেও দেখে বুঝে নিতে হবে যে এটা টোটাল। এখন বলছে টাইপস এর উপর বের করতে, টাইপস নাই। তাহলে টাইপস কি করবেন? টাইপস এবার এখানে আমদানি করতে হবে। আমদানি করে এই টোটাল অ্যামাউন্ট এর ঘরের পাশে আগে টাইপসটাকে করবেন। এই টোটাল ঘরটাকে আগে মানে ক্রিয়েট করবেন। ক্যাটেগরি নেমস, টোটাল অ্যামাউন্ট, দেন টাইপস। টোটালটাকে অ অল বর্ডার দিয়ে সিলেক্ট করে প্রত্যেকটা ক্যাটেগরি নেমসটা আগে করবেন। করার পরে টোটাল ইনকামটা বাদ রেখে আগে করবেন হচ্ছে টাইপস। টাইপস এর জন্য কি কন্ডিশন বলছে একটু দেখে আসি। বেস তো করতে বলছে টাইপের উপরে। কিন্তু টাইপ নামে কোনো নাই। এক মিনিট আমি নতুন শীট একটু দেখি। টাইপটাকে বের করতে হলে মান্থলি বাজেট ট্র্যাকারের মুখস্থ এখানে দিতে হবে। তাছাড়া টাইপের কোনো আলাদা করে কোনো ফাংশন এখানে দেওয়া নাই। টাইপের কোনো কন্ডিশন এখানে দেওয়া নাই। টাইপ কি বলা আছে এখানে টাইপ? না এখানেও টাইপের কোনো কন্ডিশন দেওয়া নাই। Calculate on the basis of type. Use appropriate formula to calculate the total income and expenses. আচ্ছা টাইপটাকে যেহেতু বলছে যে ইনকাম এবং এক্সপেন্স এর মধ্যেই টাইপ সীমাবদ্ধ থাকে। তাহলে টাইপের জন্য আমরা নিজেরা নিজেদের মানে নিজের ইয়েতে ইয়েটা নিয়ে আসবো আরকি। কন্ডিশনটা নিয়ে আসবো। নিয়ে এসে ইফ ফর্মুলা এখানে ইউস করব। ইফ ফর্মুলা ইউস করে ইফ ফার্স্ট ব্র্যাকেট A12 ক্যাটেগরি নেমস, ক্যাটেগরি নেমস ইকুয়াল টু যদি বেসিক সেলারি হয় তাহলে হবে ইনকাম। আবার কমা ইফ যদি A12 ইকুয়াল টু নিট সেলারি হয় তাহলে ইনকাম হবে। সেলারি গুলো সবগুলো ইনকাম হবে। আর এই যে যদি হচ্ছে মানে যে কয়টা ইনকামের আছে বেসিক সেলারি, অ্যালাউন্স তারপরে হচ্ছে নেট সেলারি। এই ৩ টা মেবি হচ্ছে ইনকামের মধ্যে পড়ে। আর বাদবাকি সব হচ্ছে এক্সপেন্স হবে। তাহলে আমরা সিলেক্ট করব ইফ A12 is equal to basic salary then অর্ডার করব হচ্ছে ইনকাম ডাবল কোটেশনে। আবার ইফ যদি অ্যালাউন্স হয় বা নেট সেলারি হয় তাহলে ইনকাম। আবার হচ্ছে ইফ যদি অ্যালাউন্স হয় তাহলে ইনকাম হবে আর বাদবাকি সব হবে এক্সপেন্স। অ্যালাউন্স, নিট সেলারি, বেসিক সেলারি এই ৩ টা হচ্ছে ইনকাম। আদারওয়াইজ সবই হচ্ছে এক্সপেন্স। লোন ডিডাকশন, টোটাল ডিডাকশন, হ্যাঁ, ট্যাক্স ডিডাকশন এগুলো সবই হচ্ছে এক্সপেন্স হবে। এই একটা কন্ডিশন টাইপে লিখে দিতে পারি। কিন্তু টাইপের জন্য কোনো কন্ডিশন এইখানে নাই। আমাদের স্পেসিফিকেশন শিটে নাই। এটা টোটালি একটা রং আ স্পেসিফিকেশন শিট এবং রং টুলস। এটা আসার সম্ভাবনা থাকার কথা না। তারপরেও যেহেতু মানে এনএসডি এটাকে রিপিট করতেছে বারবার দ্যাটস হোয়াই আমি এটাকে একটু বলতেছি প্র্যাকটিস করবেন সবাই। নিজের যার মতন করে। আমি সফট কপিটা আপনাদেরকে দিয়ে দিব। টোটাল অ্যামাউন্টটা তাহলে কি আমাকে মুখস্থ করতে হবে নাকি? টোটাল অ্যামাউন্টটা এখন স্যার টোটাল অ্যামাউন্ট এর জন্য আপনাকে মেবি এখানে একটা কন্ডিশন দিছে। টোটাল অ্যামাউন্টটা বলছে যে ইউস অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাট টু ক্যালকুলেট টোটাল ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস অ্যান্ড শো ইট ইন আ সেপারেট টেবল। আচ্ছা এই টোটাল ইনকাম এর জন্য আপনাকে জাস্ট হচ্ছে টাইপের উপর বেস করে কোনটা ইনকাম আর কোনটা এক্সপেন্স আপনাকে ক্যালকুলেট করতে বলছে। বাট টাইপ তো টোটাল নাই অ্যামাউন্ট এর এখানে। জন্য আপনি টাইপে যে না টাইপ তো নাই। টাইপ তো নিজের মনের মতন করে নিয়ে আসতে হবে।
এইজন্যই বলতেছি যে আসলে উনারা যেই টুলসটা এখানে দিয়েছেন এবং যেটা নিয়ে আমার সাথে বার্গেনিং করছেন লাস্ট টাইম, ওইটা আসলে মানে একটা ট্রেনারের সাথে একটা অ্যাসেসর বলতে পারেন। কিন্তু একটা স্টুডেন্টের সাথে অ্যাসেসির সাথে আসলে বলতে পারেন না। ঠিক তো যাই আছে। হোক, যদি আসে আমি আমি হতাশ করতেছি না আপনাদেরকে। যদি আসে দেন আমরা একটু মানে জি যাতে ম্যাম। আমরা হতাশ না হয়ে যাই, একটু স্ট্রংলি ফেস করতে পারি এটা। দ্যাটস হোয়াই আমি এটার সাথে পরিচয় করাচ্ছি। আর কিচ্ছু না। ম্যাম তার মানে হচ্ছে আমরা আশা যদি করতেছি যে প্র্যাকটিস করে আসবে। রাখি। জি শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার শুনতে হ্যালো? পাচ্ছি। বলেন। জি ম্যাম শোনা যাচ্ছে? স্যার আমরা সবাই আপনাকে শুনতে পাচ্ছি। ও বলেন স্যার। সরি ঠিক আছে, ঠিক আছে। তো তার মানে কথা হচ্ছে যদি আমরা প্র্যাকটিস করে রাখি আর যদি এটা চলে আসে তাহলে তো আমরা লাকি। তাই বলছেন? না স্যার, আমি এটা বলতেছি না যে আপনারা লাকি। বিকজ এটা চলে আসলে মোটেও আমরা লাকি না। বিষয় হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে এসএসআর যদি মার্কেটিং করলে এটা আনলাকি চলে আরকি। আসে, হ্যাঁ, আমরা অ্যাসেসরকে কিভাবে ডিল করব, কিভাবে হ্যান্ডেল করব এটার জন্য জাস্ট আমি এটাকে প্রিপেয়ার করি। মানে প্রিপারেশন হিসেবে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা আচ্ছা। আসলে কোনভাবেই সমাধানযোগ্য না। তারপরেও জোর-জার করে একজন ট্রেনার বা একজন অ্যাসেসর এটা সলভ করে দিতেই পারে। ম্যাডাম এই যে এখানে টাইপের ঘরের কোনো এখানে কন্ডিশন নাই। টোটাল এটাকে অ্যামাউন্টটা কি আমি এখানে একটা ম্যাডাম এখানে টোটাল হুম, হুম। অ্যামাউন্টটা কি এখানে আরকি এই ম্যানুয়ালি বসানো হয়েছে নাকি? এই যে সাম না, B4 না, না ম্যানুয়ালি না মানে ম্যানুয়ালি বসানো যাবে না। ম্যাম টোটালের জন্য ফর্মুলা বারে সূত্র একটু আছে। দেখা যাচ্ছে B4 থেকে B8 না কি যেন দেখাচ্ছে। এটা তাহলে কিভাবে বের করেছে? ফর্মুলা বারে ওটা কি? তো নরমালি যোগ করা। আপনি যোগ যতগুলো করা। সাম যতগুলো থেকে অ্যালাউন্স এর ক্যাটেগরি আছে ওইটা আপনি ১ম থেকে শেষ পর্যন্ত যোগ করলে এখানে সামেশনটা আসে। সামেশনটা আসে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। ওই যে স্যার বলেন। আপনার যে ২ টো শীট যেটার নাম একটা হচ্ছে স্পেসিফিকেশন শীট মেবি জি, আরেকটা যেটা স্যাম্পল শীট। জি আমরা স্যার। যদি ম্যাম এই র‍্যাংকটা মানে লাস্টে যেটা আমরা করলাম ক্যাটেগরি, টোটাল অ্যামাউন্ট অ্যান্ড হচ্ছে টাইপ। সো হুম, হুম, বেসিক্যালি যেটা ইনকাম সেটা তো আসলে ইনকাম। ইনকাম বাদে বাদবাকিগুলো নরমালি এক্সপেন্স হয়। আমরা হুম, হুম, যদি ওইটার উপরে বেস করে আমরা ফর্মুলা এখানে দিতে পারি, তাহলে তো হুম। ওই যে বাজেটের যে র‍্যাংকটা যেটা ছিল, যেটারও কোনো স্পেসিফিকেশন ছিল না। শুধু বলা হয়েছিল যে ওইটাকে আমরা র‍্যাংকে একটা ক্যাটেগরি করব। কোনটা ইনকাম হবে আর কোনটা কি যেন একটা হবে যে না, না, ওখানে না। লেখা ছিল। ওখানে একটা মানে একটা কন্ডিশন ওখানে আছে। র‍্যাংকের জন্য একটা কন্ডিশন আছে। র‍্যাংকের এই কন্ডিশনটা যদি না থাকতো এবং স্যার যদি বলত যে র‍্যাংক করে দেখান, এখনো বলতে পারে। এখানের এখানে যেকোনো একটা কিছুর উপরে উনি বলতে পারে যে, এই ট্যাক্স অ্যামাউন্ট এর উপরে র‍্যাংক করে দেখান। এরকম বলতে পারে। হুম? ট্যাক্স অ্যামাউন্ট কার র‍্যাংকে কতটুকু আছে, কে কোন র‍্যাংকে আছে বা গ্রস সেলারির উপর একটা ইয়ে দেখান আপনি, র‍্যাংক দেখান। বলতে পারে। কিন্তু এইখানে যে কন্ডিশনটা বলছে, এই র‍্যাংকটা করতে গেলে ওভার ডিডাকশন এর একটা কলাম লাগবে এবং ইন রেঞ্জ এর একটা কলাম লাগবে আলাদা করে। আমাদের বা কি বলে বাজেট রেঞ্জ এর একটা আলাদা কলাম লাগবে। ম্যাম এখানে ইন রেঞ্জ আর ওভার ডিডাক্ট এটা কার উপরে ডিপেন্ড করতেছে? ট্যাক্স এর উপরে ডিপেন্ড করতেছে? এখানেই তো কোথায় আমাদের যেখানে আমরা যেটা করেছি? না, র‍্যাংকটা যেটা আমরা করতে চাই বা স্পেসিফিকেশন যেটা এটা তো বলা জানি আছে। না। এটা তো যে টুলস ডেভেলপ করছে সে জানে। যে র‍্যাংকটা কিসের উপর চাচ্ছে উনি। কারণ ওইটার উপর ওই র‍্যাংকের আগে তো আরো কন্ডিশন আছে। সেগুলো তো উনি দেন নাই। উনি জাস্ট র‍্যাংকটা চাচ্ছে। র‍্যাংকটা কোথা থেকে নিব সেটা তো বলতেছে না। আমা আম কিন্তু আমি যেটা ওই এজন্য যে এটা এসপেক দেখে হ্যাঁ। যেটা বুঝলাম, আপনার মানে টেবিল দেখে যেটা বুঝলাম, যেহেতু ডিডাক্টটা হয়েছে ট্যাক্স এর উপরে বা সেলারির উপরে, সো ওই ২ টার যেকোনো একটা কলামকে বেস করে যদি অ্যাসেসর বলেন যে, যেহেতু এখানে হ্যাঁ, ডিডাকশন ঠিক হয়েছে, করেন র‍্যাংকটা। তো ওইটা করে হ্যাঁ, হ্যাঁ, ফেলেন হ্যাঁ। তাহলে তো মনে হয় মানে যেহেতু এসপেক এ দেয়া আছে উনি চাইলেই আমাকে করতে বলতে পারেন। আর ওইটাই হুম। হয়তো একটা ফরমেট ইউস করে ক্লাস আপনি বা মানে যেকোনো হ্যাঁ। যেটা বলবে। এগুলা আসলে যখন উনি নিজে আ উনাকে যখন উনি অ্যাসেসমেন্ট এ যদি এই ধরনের কোনো কিছু আসে, অ্যাসেসরকে যখন আপনারা বলবেন বা উনি যখন মানে লুক আউট করবে পুরো স্পেসিফিকেশন শিটটা এবং স্যাম্পল শিটটা, তখন উনি এই ধরনের বিতর্কিত কোয়েশ্চেন এ জড়াবেন না। হয়তোবা আপনাদেরকে ছেড়ে দেওয়ার জন্য উনারা মানে সর্বোচ্চ দেখতে পারে VLOOKUP এবং বাজেট রেঞ্জ যেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট আছে এখানে আপনার এইটার সাথে স্পেসিফিকেশন শিটের সাথে স্যাম্পল শিটের ২ টা জিনিসের এখানে মিল আছে। সেটা হচ্ছে বাজেট রেঞ্জ অ্যান্ড VLOOKUP এছাড়া আর কোন কিছুর মিল নাই। এই ওকে ২ টা ম্যাম জিনিস আপনাকে আরেক লিখে আরেক হ্যাঁ, হ্যাঁ বলেন। ম্যাম ওই যে আরেকটা যেটা কি এসেসররা কি ওই যে পরীক্ষার দিনে মানে অ্যাসেসমেন্ট এর দিন ওনারা কি ওই যে ফর্মুলা বারে গিয়ে দেখেন আমরা অ্যাকচুয়ালি কি ইউস করছি?
অবশ্যই, অবশ্যই। ইন্ডিভিজুয়ালি? ফর্মুলা বার তো অবশ্যই হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি। আপনার ইয়ে নিবে না, আপনার হচ্ছে ভাইবা নিবে না, ওরাল নিবে না? আপনি যখন কাজ করবেন, কাজটা কমপ্লিট করার পরে আপনার কাজটা কাট করে উনি উনার পেন ড্রাইভে উনাকে ডকুমেন্ট হিসেবে এনএসডি তে জমা দিতে হবে এটা। দ্যাটস ওয়াই উনি আপনাকে ইন্ডিভিজুয়ালি কাজগুলো দেখবেন এবং ওই টাইমটাতে আপনার ভাইবা বা ওরাল যে পার্টটা আছে সেটা উনি কমপ্লিট করবেন। ম্যাম আপনি একটু এক্সেলটাতে যাবেন যেটা আমাদেরকে দেখিয়েছেন কাইন্ডলি। জি। শিওর। না আমি বুঝতে চাচ্ছিলাম এখানে আমরা যে বাজেটের রেঞ্জটা করেছি উপরে হ্যাঁ এখানে। তো কোনটা ইন রেঞ্জ আর কোনটা ওভার ডিডাকশন এটা কিন্তু ওই যে ট্যাক্সের রেটের উপরেই দেখলেই বুঝতে পারতেছি যে প্রথমটা এবং চতুর্থটা যেহেতু 10 বা 10 এর কম সো এটা ইন রেঞ্জ, বাকিগুলো যেহেতু হুম, 10 এর বেশি সো এটা ওভার হুম, ডিডাক্ট। আমার যদি ইন কেস আমি হুম। কখনো ওই সূত্রটা ভুলে যাই বা ইমপ্লিমেন্ট করতে কোনো উপরের কমা বা কিছু একটা হয়, আমি তো বুঝেই দেখতে পারতেছি যে কোনটা ওভার ডিডাকশন হবে আর কোনটা এটা হবে। আপনাকে তো বুঝতে তো বলে নাই স্যার। আপনাকে বুঝতে বলে নাই। আপনাকে বলছে আপনার সেলারি শিট সরি মান্থলি সেলারি শিটকে বুঝাইতে হবে, এক্সেল কে বুঝাইতে হবে। আপনি যদি মানে আমি বুঝতে পারছি, সরি ফর ইন্টারাপ্ট। আপনি এইখানটাতে বলতে চাচ্ছেন যে যদি আমি ফর্মুলাটা ভুলে যাই তাহলে আমি কি এটা ম্যানুয়ালি বসাতে পারবো কিনা? তাই তো? হ্যাঁ, চেক করে কিনা না, আপনি ওইটাই আরকি। ম্যানুয়ালি অবশ্যই চেক করবে। আপনি অ্যাকচুয়ালি এক্সেলটা তাহলে তো আমরা সবাই এটা বুঝতে পারতেছি। আমরা তো মানে জেনারেল সবাই এটা বুঝতে পারবো যে আসলে দেখেই তো বোঝা যায়। এটার জন্য তো কোনো ইয়ের প্রয়োজন নাই। কিন্তু আপনাকে তো বুঝতে বলতেছে না। আপনার এক্সেল বুঝতেছে কিনা, আপনি আপনার এক্সেল শিটকে বুঝাইতে পারছেন কিনা যে এটা অ্যাকচুয়ালি কি হবে। ম্যানুয়ালি না, আপনি এটা অটোমেটিক্যালি করতে পারছেন কিনা। দ্যাটস ওয়াই এটা আসলে কোনভাবেই সম্ভব না স্যার। এটা দেখবে। তো এই শিটের জন্য মেইনলি দেখবে হচ্ছে আপনি ট্যাক্স অ্যামাউন্টটা বের করতে পারছেন কিনা, গ্রস সেলারিটা দেখবে। নেট বা টোটাল ডিডাকশনটা অতটা খেয়াল করবে না, এটা পারবেন সবাই জানে। কিন্তু ট্যাক্স অ্যামাউন্টটা বের করতে পারছেন কিনা, আর গ্রস সেলারিটা দেখবে, আর বাজেট রেঞ্জেরটা দেখবে। আর যেটা দেখবে সেটা হচ্ছে এই VLOOKUP-টা। এর বাইরে আর কোন কিছু দেখবে না। ম্যাম এই ক্লাসটা 5 মিনিট পরে শেষ হয়ে যাবে। তো এরপরে আর আপনারা ক্লাস দিচ্ছেন, তাই তো? জি, আমি অ্যানাদার লিংক দিচ্ছি গ্রুপে। ম্যাম আপনি কি VLOOKUP দেখিয়েছেন না দেখাবেন? না, দেখাবো। আচ্ছা। VLOOKUP ২ মিনিটে হয়ে যাবে। VLOOKUP-টা আমি এই লিংকেই দেখায় দিব। এটা মানে এন্ড হলে তারপরে আমরা পরের লিংকে যাব। আচ্ছা, VLOOKUP এর জন্য এখানে কোন কন্ডিশন এক্সট্রা করে ছিল কিনা? সরি। VLOOKUP এর জন্য use the appropriate formula for looking up total deduction by the category. Make a drop-down list on the category to show total deduction as per sample. The total amount column should show total of the same category. Use helper table as necessary. আচ্ছা। এইখানটাতেও শুধুমাত্র এই মান্থলি বাজার ট্র্যাকার থেকে তুলে দিছে। এইজন্য হেল্পার টেবিলের কথা বলছে। হেল্পার টেবিলের এখানে কোনো প্রয়োজন নাই। যেই টেবিলটা উনারা আগে তৈরি করছে সেই টেবিল দিয়েই হয়ে যাবে। হেল্পার টেবিল লাগবে না। লুকআপ ভ্যালু করতে বলছে তার আগে ক্যাটেগরি নেমের একটা ড্রপ ডাউন লিস্ট করতে বলছে। ড্রপ ডাউন লিস্ট করব আগে। ক্যাটেগরি টোটাল অ্যামাউন্ট, ক্যাটেগরি লিস্ট থেকে ডেটাতে যাব, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন থেকে আমরা এই এনি ভ্যালু থেকে আমরা লিস্ট ভ্যালুটাকে সিলেক্ট করব। দেন এখানে কমা দিয়ে আমরা টোটাল সোর্সটাকে এপ্লাই করব হচ্ছে ক্যাটেগরি নেম গুলো আছে কোথায়? A12 থেকে A18 এই টোটালটাকে সিলেক্ট করে F4 দিয়ে লক করে দিব। ডেটা ভ্যালিডেশনে যাব, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন থেকে এনি ভ্যালু থেকে লিস্ট ভ্যালু, দেন ইকুয়াল দিয়ে ক্যাটেগরি নেমস এর যে টোটাল A12 থেকে A18 পর্যন্ত আছে এটাকে সিলেক্ট করে দিয়ে F4 দিয়ে লক করে দিব। ওকে, আমাদের ড্রপ ডাউন লিস্ট হয়ে গেল। ড্রপ ডাউন লিস্ট হওয়ার পরে আমাদের VLOOKUP এর যে মেইন কন্ডিশন সেটা ব্যবহার করতে হবে টোটাল অ্যামাউন্টের উপরে। এখন টোটাল অ্যামাউন্টের উপরে আমাদের মূলত খুঁজতে কি হবে এটা আগে জানতে হবে। VLOOKUP এর সূত্রে মূলত আমরা কি করি? VLOOKUP এর একটা টেবিল অ্যারে থেকে একটা প্রিপেয়ার টেবিল থেকে আমরা নির্দিষ্ট যেই কলামের কথা বলছে সেই কলামটাকে খুঁজে বের করি একটা রেঞ্জ বা রেশিওর বিপরীতে। এখানে বলছে টোটাল অ্যামাউন্টটাকে আমাদেরকে ক্যাটেগরি নেমটাকে খুঁজে বের করতে বলছে আগে। তো ক্যাটেগরি নেমস তো আমার এখানেই আছে। তাহলে VLOOKUP এর কন্ডিশন আমরা শুরু করব। কন্ডিশন থেকে VLOOKUP নিব। নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন,
সিলেক্ট করব হচ্ছে VLOOKUP এর ফার্স্ট যে ক্যাটাগরি নেম সেটাকে সেই সেলটাকে সিলেক্ট করব, কমা দিব, কমা দিয়ে আমাদের ক্যাটাগরি নেমস এর থেকে টোটাল অ্যামাউন্টটাকে বের করতে বলছে। তো ক্যাটাগরি নেমসও আমার এখানে আছে, টোটাল অ্যামাউন্টও আমার এই টেবিলের মধ্যে আছে। এই টেবিলটার কথাই বলতেছে হেল্পার টেবিল। তো হেল্পার টেবিলের আগেই তো আমরা অলরেডি এই টেবিলটা তৈরি করে নিছি, আলাদা করে হেল্পার টেবিলের কোনো প্রয়োজন হবে না। তো ফার্স্টে দিব VLOOKUP, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, VLOOKUP এর ফার্স্টের যে ক্যাটাগরি ঘরটা সেটাকে সিলেক্ট করব, কমা দিব, দিয়ে এই যে ক্যাটাগরি নেম তো এখানেই আছে, ক্যাটাগরি নেম তো এ বাদে আর কোনো জায়গায় নাই। ক্যাটাগরি নেম টোটালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে F4 দিয়ে লক করে দিব, দেন কমা, চাইছে কি টোটাল অ্যামাউন্ট কত নাম্বার ঘরে আছে আমাদের এই ইয়েতে, আমাদের এই ঘর ইয়েতে হচ্ছে সরি এই টেবিলের কোথায় আছে, কত নাম্বার ঘরে টোটাল অ্যামাউন্ট আছে? 2 নাম্বার। 2 নাম্বারে। দেন 2 নাম্বার ঘরটাকে সিলেক্ট করব। ও সরি, আমার একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি টোটাল ইয়েটাকেই সিলেক্ট করব, আমার ক্যাটাগরি নেমস এবং টোটাল অ্যামাউন্ট এর মধ্যে আমাকে ক্যাটাগরি নেমস এর বিপরীতে টোটাল অ্যামাউন্টটাকে খুঁজতে বলছে। তাহলে হচ্ছে আমি টোটালটাকে সিলেক্ট করব। আমি একটু যদি VLOOKUP টা আলাদা করে একটু করে দেখাই তাহলে বেটার হবে। ক্যাটাগরি নেম আমি সংক্ষেপে লিখলাম, আর একটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। হোম থেকে ওকে, ক্যাটাগরি নেমকে আমরা ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন করব, এনি ভ্যালু থেকে লিস্ট, সোর্সে আমরা ইকুয়াল দিয়ে জাস্ট ক্যাটাগরি নেমের এই সেলটাকে সিলেক্ট করে দিব, দিয়ে ওকে এন্টার। এখান থেকে বেসিক স্যালারি অ্যালাউন্স যেটা চাচ্ছি সেটা নিতে পারবো। আচ্ছা, এইখানটাতে হচ্ছে আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আগে সবাই জয়েন করুক। VLOOKUP এর কন্ডিশনের জন্য যাব ইকুয়াল VLOOKUP, ডাবল ক্লিক করব। VLOOKUP এর জন্য দেখেন নিচে লুকআপ ভ্যালু, মানে আপনি কিসের বিপরীতে আপনি আসলে খুঁজতে চাচ্ছেন, আপনি কোন যেমন আমরা ক্যাটাগরি নেমের বদলে ক্যাটাগরি নেমের সাথে আমরা চাচ্ছি টোটাল অ্যামাউন্টটাকে, মানে ক্যাটাগরি নেম গ্রস স্যালারির, যদি বলি গ্রস স্যালারির টোটাল অ্যামাউন্টটা কত এটা চাচ্ছি আমরা, তাহলে আমরা ক্যাটাগরিকেও চাচ্ছি টোটাল অ্যামাউন্টটাকেও চাচ্ছি, কিন্তু ক্যাটাগরি ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট কত সেটা চাচ্ছি। তাহলে মূলত প্রথমে খুঁজতেছি বেসটা হচ্ছে আমাদের ক্যাটাগরি নেম, তাহলে ক্যাটাগরি নেম হচ্ছে VLOOKUP এর যে প্রথম যে সেলটা ক্যাটাগরি নেম, VLOOKUP এর ক্যাটাগরি নেমের সেলটাকে সিলেক্ট করব, লুকআপ ভ্যালু, কমা, টেবিলারে কোন টেবিল থেকে খুঁজতে চাচ্ছেন, এই টেবিল থেকে খুঁজতে চাচ্ছেন নাকি এই টেবিল থেকে খুঁজতে চাচ্ছেন, কোন টেবিলে আপনার ডেটাটা আছে যেটা আপনি খুঁজতে চাচ্ছেন। তো আমার ক্যাটাগরি নেম আর টোটাল অ্যামাউন্টটা লাগবে যেটা এই টেবিলের মধ্যে আছে। এখন যদি টোটাল অ্যামাউন্টটার মাঝে ক্যাটাগরি নেম এবং টোটাল অ্যামাউন্টের মাঝে টাইপ থাকতো তাহলে মিস সেক্ষেত্রে একটা আমরা কথা ছিল। স্যার বলেন। আপনি ক্যাটাগরি নেম এক জায়গায় ধরতেছেন আর করতেছেন আরেক জায়গা থেকে। মানে সরি, টেবিলটা একটু আলাদা, আলাদা জায়গায় করতেছেন। মনে হয় আমার। ও সরি, থ্যাংক ইউ, খেয়াল করিনি, সরি স্যার। আচ্ছা, আপনি খুঁজতেছেন কোন টেবিলে? হুম, VLOOKUP-টা যে আপনি খুঁজতেছেন যে এই ক্যাটাগরি নেম ইকুয়াল টু কত, এটা যে খুঁজতেছেন এটা কোন টেবিলে খুঁজতেছেন, এই টেবিল অ্যারেটা আপনাকে দিতে বলছে, সিলেক্ট করতে বলছে। এখন যদি আমরা এই ক্যাটাগরি নেম এবং টোটাল অ্যামাউন্ট এই পুরো ঘরটাকে সিলেক্ট করব। এখন যদি টাইপটা টোটাল অ্যামাউন্টের ক্যাটাগরি নেমস আর মাঝখানে টাইপ দেন টোটাল অ্যামাউন্ট হতো, তাহলে অবশ্যই পুরো যে আমাদের যে টেবিলটা আছে পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করতাম।
এখন যেহেতু টাইপের প্রয়োজন নাই আমাদের, শুধু ক্যাটাগরি নেমস এবং টোটাল অ্যামাউন্ট প্রয়োজন এবং ২ টা পাশাপাশি আছে, দ্যাটস ওয়াই আমরা শুধু ক্যাটাগরি নেমস এবং টোটাল অ্যামাউন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে F4 দিয়ে লক করে দিব। লক করে দেওয়ার পরে কমা আমরা চাচ্ছি ক্যাটাগরি নেমটাকে পেয়ে গেছি। ক্যাটাগরি নেমের বদলে আমরা খুঁজতেছি কোনটা? টোটাল অ্যামাউন্ট। কি দিতে হবে দেখেন, টেবিলের অ্যারে দেওয়ার পরে আমাদেরকে বলছে কলাম ইনডেক্স নাম্বার, মানে যেই ভ্যালুটা আমরা খুঁজতেছি প্রথমে দিলাম হচ্ছে রেঞ্জ অ্যান্ড পরবর্তীতে দিচ্ছি এই রেঞ্জের ভ্যালু, মানে ক্যাটাগরি নেম ইকুয়াল টু টোটাল অ্যামাউন্টটা কত হবে, এই ভ্যালুটা কত নাম্বার কলামে আছে সেই কলামের নাম্বারটা দিতে বলছে এখানে। আমরা যেটাকে খুঁজতেছি প্রথমবার তো হচ্ছে ক্যাটাগরি নেমটাকে সিলেক্ট করলাম, ভিলুকআপের ক্যাটাগরি নেমটাকে সিলেক্ট করছি, কিন্তু পরের বার যে টোটাল অ্যামাউন্টটাকে খুঁজতেছি সেই অ্যামাউন্টটা এই টেবিল অ্যারের মধ্যে কোন কলামে আছে সেই কলাম নাম্বারটা দিতে হবে। টোটাল অ্যামাউন্ট আছে হচ্ছে 2 নাম্বারে, 2 সিলেক্ট করলাম, কমা দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট সলিউশনের জন্য আমরা 0 দিচ্ছি বা ব্যালেন্সের জন্য আমরা 0 দিব, ডাবল এন্টার। এখন যদি আমরা এই ড্রপ ডাউন লিস্ট থেকে গ্রস স্যালারি সিলেক্ট করি ৩১,২০০, এখানে দেখি মিলতেছে কিনা। গ্রস স্যালারি ৩১,২০০। আবার যদি হচ্ছে অ্যালাউন্স কে সিলেক্ট করি ৫,২০০, অ্যালাউন্স ৫,২০০। ম্যাডাম ওই টেবিলটাকে, দুটো টেবিলটাকে সিলেক্ট করার পর কি লক করে দিতে হবে? জি, টেবিল অ্যারেটাকে সিলেক্ট করার পরে F4 দিয়ে, কিবোর্ডের F4 দিয়ে লক করে দিবেন। ওকে, তারপরে কমা দিব, তারপরে 2। মিস এ জায়গায় যদি লক না করি প্রবলেম জি আছে। এই জায়গায় তো জাস্ট একটাই দেখতেছি। জি, লক না করলে প্রবলেম হচ্ছে, লক না করলে আপনি যখন যেকোনো কন্ডিশন বা ফরম্যাটকে যখন অটো ফিল করেন তখন কি হয়? আমি যদি দেখাই আপনাদেরকে একটু, এই যে ট্যাক্স অ্যামাউন্ট করছেন, কি লিখছেন? বিফোর ইনটু D4, মানে B4 বেসিক স্যালারি আর D4 ট্যাক্স রেটের এই 10%, ঠিক আছে? আপনি যখন অটো ফিল করছেন তখন কি হয়েছে দেখেন, B5 ইনটু D5 আবার B6 ইনটু D6, কলাম ওইটাই আছে কিন্তু সেলের নাম্বার তো চেঞ্জ হচ্ছে। আপনি যদি এখানে ওই VLOOKUP এর এই কন্ডিশনে যদি আপনি এই টেবিল অ্যারেটা লক না করেন তাহলে টেবিল অ্যারের ভ্যালু চেঞ্জ হতে থাকবে। আপনি চাচ্ছেন বেসিক স্যালারি থেকে অ্যামাউন্ট পর্যন্ত, মানে A12 থেকে B18 পর্যন্ত চাচ্ছেন, কিন্তু যখন আপনি অটো ফিল করবেন তখন অটোমেটিক্যালি ওইটা আস্তে আস্তে ভ্যালু চেঞ্জ করতে থাকবে। তখন A12 থেকে থাকবে না, তখন আসবে নিচেরটাতে আসবে A13 থেকে B18 পর্যন্ত। ম্যাম ভ্যালু কমতে আমাদের থাকবে। যে এই জায়গায় একটা সেল আছে, এখন এটা তো আমাদের দরকার পড়তেছে না এখন বর্তমানে। বুঝি নাই, আরেকবার মানে বলেন। এই যে আমরা তো কাজ করলাম আপনার এই যে VLOOKUP এর ওই যে আপনার যে এই সেলটার মধ্যে যে কাজ করলাম আমরা। টোটাল অ্যামাউন্ট আমি একটু এটার হ্যাঁ। যাই হোক, এটার মধ্যে যে আমরা কাজ করলাম এটা তো নিচে আর কোনো এন্ট্রি আসতেছে না। সেক্ষেত্রে নিচে আমরা হুম, হুম, মানে হুম, অ্যাকুরেট করে বা লক করে না দেই। আমি তো ওটাই বলতেছিলাম, কথাটা শেষ করতে দেন আমাকে স্যার। আপনি খুঁজতেছেন কোথায়? আপনার যে গ্রস স্যালারি, আপনার আমি যদি কি বলে পরেরটাতে যাই, গ্রস স্যালারির জায়গাটাতে আমি যখন হচ্ছে অ্যালাউন্স এ যাব, তখন আপনি যদি F4 দিয়ে টেবিল অ্যারেটাকে লক না করে আসেন তাহলে এটা মানে VLOOKUP এটাকে ফাইন্ড আউট করতে পারবে না। আপনি যদি এই টেবিল অ্যারেটাকে লক না করে আসেন, টেবিল অ্যারেটা হ্যাঁ, আপনি অটো সিরিজ বা ফিল সিরিজ থাকতেছে না, কিন্তু আপনার এখানে ক্যাটেগরি নেম চেঞ্জ হচ্ছে স্যার। হচ্ছে না? আচ্ছা ম্যাম, ঠিক আছে। আচ্ছা। XLOOKUP এর ক্ষেত্রে আমরা ওটা করতে পারি। লক না করে XLOOKUP চলে, VLOOKUP চলে না। আচ্ছা, টোটাল অ্যামাউন্ট এর যে ব্যাপারটা বলছিলাম তখন এটা কিন্তু পার্ট বাই পার্ট, ওই স্যার মেবি মেহবুব স্যার বলছিলেন যে হচ্ছে পার্ট বাই ইয়ে যোগ করতে হবে। এটা তো বোধহয় সবাই বুঝতে পারতেছেন। বেসিক স্যালারি যখন আসতেছে বেসিক স্যালারির ঘরটাকে আমি সাম দিয়ে ইয়ে করব, ক্যালকুলেট করব। আবার অ্যালাউন্স এ এসে কিন্তু ইকুয়াল সাম, এখানে কিন্তু অটোফিল হবে না। এই সামের ক্ষেত্রে কিন্তু টোটাল অ্যামাউন্টের ক্ষেত্রে কিন্তু অটোফিল করলে চলবে না। যেহেতু প্রত্যেকটার আলাদা আলাদা ঘর আছে, প্রত্যেকটাকে সিলেক্ট করব, দেন ইকুয়াল সাম দিয়ে ওই ঘরটাকে সিলেক্ট করব টোটাল, দেন আমাদের টোটাল অ্যামাউন্টটা কিন্তু আসবে। বুঝতে পারছি? এটা কিন্তু অটোফিল করব না আমরা, সাম দিয়ে কিন্তু আমরা অটোফিল করব না।
প্রত্যেকটা বেসিক স্যালারি ধরে বেসিক স্যালারির ঘরটাকে সিলেক্ট করে নিয়ে আসবো, আবার অ্যালাউন্স দিয়ে অ্যালাউন্সের ঘরটাকে যোগ করব, সাম দিয়ে টোটাল অ্যালাউন্সের ঘরটাকে সিলেক্ট করব। আবার গ্রস স্যালারির ক্ষেত্রে গ্রস স্যালারি এখানে যে টোটাল যে কলামটা আছে সেই টোটাল কলামটাকে সিলেক্ট করব। প্রত্যেকটার বেলায় ইন্ডিভিজুয়ালি আমরা কলামগুলোকে সিলেক্ট করে যোগ করব টোটাল অ্যামাউন্টটা। ঠিক আছে স্যার? স্যার ম্যাডামরা বুঝতে পারছেন? এখন এইটা টোটালি হচ্ছে একটা মানে কোশ্চেন, কনফিউজিং টুলস। কিন্তু যদি আপনারা এই ভিলুকআপটা করে দিতে পারেন আর হচ্ছে এই বাজেট রেঞ্জ, মোটামুটি ক্যাটাগরি নেমস, এই তিনটা কমপ্লিট করতে পারলে আর এই ট্যাক্স অ্যামাউন্ট আর গ্রস স্যালারিটা দেখবে, তাছাড়া আর কিছু দেখবে না। এভাবে এটাকে কমপ্লিট করা যায় এবং এতটুকু যারা বেসিক জানেন তাদের পক্ষে কমপ্লিট করা পসিবল। দ্যাটস ওয়াই আমাদের অ্যাসেসর এটাকে মানে ভুল হিসাবে নিচ্ছেন না। ছোটখাটো একটু ভুল আছে, এটা তো কোনো ব্যাপার না। যেহেতু এনএসডিএ টুলস সার্ভ করতেছে, তাদেরও অ্যাসেসরদেরও আসলে ভুল না, কিছু করার নাই। যদি এটা আসে তাহলে এভাবে একটু হ্যান্ডেল করবেন। আর চার্টের বিষয়টা হচ্ছে ম্যাম চার্টের ক্যাটাগরি নেমটা আরেকবার দেখাতেন ভালো হতো আর কি। আচ্ছা স্যার, আমি দেখাই দিচ্ছি। ক্যাটাগরি নেমস এর জন্য যাব ডেটাতে, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন থেকে এনি ভ্যালু থাকবে এখানে, এনি ভ্যালু থেকে কাস্টম ভ্যালু নিয়ে আসব। কাস্টম ভ্যালু থেকে আমরা এই কন্ডিশনটাকে এখানে প্লেস করব, ইকুয়াল অর ফার্স্ট ব্র্যাকেট ওপেন A12, দেন হচ্ছে ক্যাটাগরি নেমস এর এই ঘরটাকে সিলেক্ট করব, ইকুয়াল টু ডাবল কোটেশনে বেসিক স্যালারি দিব। কারণ ডাবল কোটেশনে সাধারণত আমরা কি করি, সেলকে অর্ডার করার ক্ষেত্রে যে সেলকে যদি আমরা কোনো কিছু অর্ডার প্রোভাইড করতে চাই যে তোমার সেলে এই সেলের মধ্যে শুধুমাত্র এই কথাটাই থাকবে, দেন আমরা ডাবল কোটেশন ইউজ করি। তাহলে অর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্যাটাগরি নেমস এর ফার্স্ট সেল ইকুয়াল টু বেসিক স্যালারি হবে ডাবল কোটেশনে, আবার কমা দিব, আবার এই বেসিক স্যালারি ক্যাটাগরি নেমস এর প্রথম ঘরটাকে সিলেক্ট করব, ইকুয়াল টু, এটা কঠিন কোনো কিছু না। ক্যাটাগরি নেমসে আমাকে যে কয়টা নাম ইনপুট করতে বলছে, ক্যাটাগরি নেমস এর যে কন্ডিশনটা আছে, দেখেন ক্যাটাগরি নেমস এর কন্ডিশনে কি বলছে, এই যে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেমস, ক্যাটাগরি নেমে বেসিক স্যালারি, ট্যাক্স লোন, গ্রস স্যালারি, নেট স্যালারি এগুলো বাদে অন্য কোনো কিছু থাকবে না, এটুকু বলছে। তা আমাদেরকে যেটুকু বলছে, যা যা লিখতে বলছে, বেসিক স্যালারি, গ্রস স্যালারি, নেট স্যালারি, অ্যালাউন্স, ট্যাক্স ডিডাকশন, লোন ডিডাকশন, যা যা আমাদের ক্যাটাগরি নেমসে আছে। এখানে দেখেন একটা ভুল আছে, দেখেন এই স্পেসিফিকেশন শিটে কি বলছে, বেসিক স্যালারি, ট্যাক্স, লোন, গ্রস স্যালারি, নেট স্যালারি, এ বাদে আর কোনো কিছু থাকবে না, তাই তো? তাহলে ট্যাক্স ডিডাকশন কোথা থেকে আসলো, লোন ডিডাকশন কোথা থেকে আসলো, আছে ওইখানে ক্যাটাগরি নেমসে? ক্যাটাগরি নেমসে কিন্তু লোন ডিডাকশন, তারপরে হচ্ছে নাকি আছে, লোন আছে, লোন ডিডাকশন নাই। যাই হোক, এটাকে একটু ইয়ে করে নিতে হবে। নেট স্যালারি আছে, যা যা দিতে বলবে জাস্ট সেটাকে আমরা ক্যাটাগরি নেমের ঘরটাকে সিলেক্ট করব, ডেটাতে যাব, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, যে অর দিয়ে শুরু করব, বিকজ হচ্ছে বলছে এগুলো বাদে কোনো কিছু থাকবে না, এই নির্দিষ্ট ব্যক্তি বাদে এই সেলের মধ্যে আর কিছু থাকবে না। তাহলে এই নির্দিষ্ট নেমগুলো বাদে যেহেতু অন্য কিছু থাকবে না, দ্যাটস ওয়াই আমরা ইন্ডিভিজুয়ালিটি, যেটা বুঝাইছিলাম একটু আগে, ইন্ডিভিজুয়ালি যদি কোনো পার্সন বা কোনো জিনিসকে ইন্ডিকেট করে বলে যে এইগুলো বাদে কোনো কিছু থাকবে না, কোনো প্রোডাক্টকে বা একেবারে ইন্ডিভিজুয়াল যদি কোনো কিছু ভ্যালিডেশন করে দেয়, দেন আমরা অরটাকে ব্যবহার করি। অর A12, দ্যাট মিনস হচ্ছে ক্যাটাগরি নেমস এর ঘরটা, এই সেলটাই, যে সেলে আমি অ্যাপ্লাই করতেছি কন্ডিশনটা, এই সেলটাকে সিলেক্ট করব, ইকুয়াল টু ডাবল কোটেশনে দিব বেসিক স্যালারি, আবার কমা দিয়ে আবার এই সেলটাকে সিলেক্ট করব, ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে অ্যালাউন্স, মানে পরপর এইগুলো দিয়ে যাব, জাস্ট আর কোনো কাজ নাই। সব দিয়ে যাওয়ার পরে সব হয়ে গেলে আমরা আমাদের ব্র্যাকেটটাকে ক্লোজ করব, ব্র্যাকেটটাকে ক্লোজ করে ওকে করে দিব, শেষ। ক্যাটাগরি নেমস এর জন্য আর কোনো কিছু নাই। আর টোটাল অ্যামাউন্ট কি, প্রত্যেকটা নেম ধরবো, বেসিক স্যালারি, আমাদের যে মেইন শিট, মেইন যে টেবিল, মেইন টেবিলের মধ্যে বেসিক স্যালারি কোথায় আছে, এখানে আছে বেসিক স্যালারি, এখানে বের করা আছে কতগুলো বেসিক স্যালারি আছে, এমপ্লয়ি আইডি অনুযায়ী টোটাল বেসিক স্যালারি, একের বেসিক স্যালারি
৬,০০০, ২ এর বেসিক স্যালারি ৫,০০০। এই টোটাল বেসিক স্যালারি, এই যে টোটাল ১ থেকে ৫ পর্যন্ত যারা আছেন তাদের সবার বেসিক স্যালারিটাকে এখানে টোটাল অ্যামাউন্টটা চাইছে। তাহলে বেসিক স্যালারিকে সিলেক্ট করে ইকুয়াল টু সরি টোটাল অ্যামাউন্টে ইয়েটা ঘরটাকে সিলেক্ট করে ইকুয়াল টু সাম টোটাল বেসিক স্যালারি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। হয়ে গেল বেসিক স্যালারির টোটাল বেসিক স্যালারি কত আছে এখানে এই শীটে, এই টেবিলে, সেটা বের হয়ে গেল। তারপর আবার অ্যালাউন্সের জন্য যাব, অ্যালাউন্সের টেবিলে, অ্যালাউন্সের কলামে ইকুয়াল টু সাম দিয়ে যেহেতু যোগ করা হয়, যোগের ক্ষেত্রে সাম ব্যবহার করা হয়, এটা আমরা সবাই জানি। ইকুয়াল সাম অ্যালাউন্সের পুরো ঘরটাকে সিলেক্ট করে দিব, এন্টার দিব। টোটাল অ্যালাউন্স কত আছে ৫ জনের সেটা বের হয়ে আসবে। গ্রস স্যালারি, গ্রস স্যালারি কোথায় আছে? এই যে গ্রস স্যালারি। গ্রস স্যালারির ক্ষেত্রেও সেম, সাম দিব, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, গ্রস স্যালারির পুরোটাকে সিলেক্ট করে আমাদের ডাবল এন্টার ক্লিক করে দেব, হয়ে যাবে। প্রত্যেকটার ক্ষেত্রে তাই। ট্যাক্স ডিডাকশনের ক্ষেত্রেও সেম, লোন ডিডাকশন, টোটাল ডিডাকশন, নেট স্যালারি। এখানে আমাদের টোটাল সবগুলো ঘর আছে, সবগুলো কলাম আছে, সব কলামগুলোকে সিলেক্ট করে আমরা জাস্ট সামেশন করব, যোগ করব, শেষ। টাইপটাকে তো বলেই দিছি, টাইপটাও বলা আছে যে হচ্ছে A12, দ্যাট মিন্স হচ্ছে বেসিক স্যালারি ইকুয়াল টু সরি ক্যাটাগরি নেম ইকুয়াল টু যদি বেসিক স্যালারি হয় তাহলে ইনকাম হবে, আবার কমা দিয়ে ইফ ক্যাটাগরি নেম ইকুয়াল টু যদি নেট স্যালারি হয় তাহলে ইনকাম হবে। মানে এক কথায় স্যালারি গুলো যতগুলো স্যালারি আছে সবগুলো হবে ইনকাম, আর মাঝখানে আবার অ্যালাউন্সটাও হচ্ছে ইনকাম। মানে বেসিক স্যালারিও আমার কোম্পানি আমাকে দিবে, তাই এটা ইনকাম। গ্রস স্যালারিও কোম্পানি আমাকে দিবে, তাই এটা ইনকাম। অ্যালাউন্সও, মেডিকেল অ্যালাউন্স হোক বা হচ্ছে মানে এক্সট্রা সুবিধা যে কোনো কিছু থাকতে পারে, অ্যালাউন্সও আমাকে কোম্পানি দিবে, দ্যাটস ওয়াই এটা আমার ইনকাম। এই তিনটা বাদে যা আছে সবই হবে এক্সপেন্স। তাহলে এই তিনটা লেখার পরে কমা দিয়ে ডাবল কোটেশনে এক্সপেন্স দিয়ে দিব। বুঝতে পারছি? জি ম্যাম, একটা প্রশ্ন ছিল, আর একটা ছোট প্রশ্ন, বলেন স্যার, বেশি একটা বড় না। বলেন স্যার। ধরেন ম্যাম, আমি ডেটা ভ্যালিডেশন দিছি, কিন্তু দেওয়ার আগে আমি সম্পূর্ণ ডেটাগুলা আগেই লিখে ফেলছি। ঠিক আছে? মানে হুম আমার হুম লেখা শেষ হয়ে গেছে। এখন ওই জায়গায় হুম। সম্পূর্ণ ভ্যালিডেশনটা আমি যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘরের মধ্যে আমি করি, টান দিলে তো আমি দেখি আমার চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে কি করণীয় আমার? স্যার ক্যাটাগরি নেমস সরি ডেটা ভ্যালিডেশনের ক্ষেত্রে এটা প্রপার ওয়ার্ক করবে না। আপনি ডেটা ভ্যালিডেশন একদম ফ্রেশ সেলে করতে হবে। আপনি আগে কমান্ড করবেন, আপনি আগে শর্তটা দিবেন তো, তারপরে না আপনি ওখানে মানে আপনার শর্তগুলো ফুলফিল করবেন। আপনাকে যদি হচ্ছে একটা রুমের মধ্যে ১০ জনকে ঢুকায় দেওয়ার পরে বলা হয় যে আপনার কন্ডিশনে আছে ৯ আপনার কন্ডিশন বলা হয় যে এই রুমের মধ্যে ৯ জনের বেশি ঢুকতে পারবে না। তাহলে হবে? হবে না তো। আপনাকে যদি কোনো সেলে ডেটা ভ্যালিডেশন করতে হয় তাহলে সেলটাকে ফ্রেশ রাখতে হবে। দেন আপনার ডেটা ভ্যালিডেশন এর যে শর্ত আছে সেই শর্তটাকে, কন্ডিশনটাকে এপ্লাই করার পরে দেন আপনি লিখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। চার্ট আছে একটা, যেটা হচ্ছে টোটাল ডিডাকশন আর নেট স্যালারির উপরে। টোটাল ডিডাকশনটাকে সিলেক্ট করবেন। টোটাল ডিডাকশন এন্ড নেট স্যালারির উপরে মেবি চার্ট, নাকি কিসের উপরে চার্ট? Total gross salary and total monthly deduction. Refer to sample. Total gross salary, total monthly deduction. Gross salary, total deduction. আচ্ছা, তাহলে total gross salary এবং total deduction এই দুইটার উপরে একটা চার্ট নিতে বলছে। তাহলে দুইটাকে সিলেক্ট করবেন, দুইটাকে সিলেক্ট করে ইনসার্ট থেকে চার্ট নিয়ে আসবেন। 2D কলাম চার্ট নিতে বলে, কলাম চার্ট নিয়ে আসি। আর যদি টোটাল ডিডাকশন, টোটাল স্যালারি, আচ্ছা, যেই কলাম নিতে বলবে, 3D নিতে বলতে পারে, 2D নিতে বলতে পারে, যেটা নিতে বলবে সেটা নিয়ে আসবেন। চার্টের কোনো ইয়ে আছে, স্যাম্পল আছে বোধহয়। বুঝতে পারছেন? দুইটা ঘরটাকে সিলেক্ট করবেন, টোটাল ডিডাকশন আর গ্রস স্যালারি, দুইটা সিলেক্ট করে ইনসার্ট থেকে চার্টটা নিয়ে আসবেন। দেখতেছি চার্ট আছে কিনা।
চার্ট ফর বুক সেল দিয়ে দিছে এটা আবার অনাওয়ার শিটের সাথে দিছে এটা। যাই হোক চার্টের একটা স্যাম্পল ছিল, সেই স্যাম্পল অনুযায়ী আপনি শুধুমাত্র গ্রস স্যালারি এবং টোটাল ডিডাকশন এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনসার্ট থেকে চার্টটা নিয়ে এসে দিবেন। যে চার্ট দিতে বলবে সেই চার্ট দিবেন। 2D বললে 2D, 3D বললে 3D। এটার তেমন কোনো কাজ নাই। বোঝা গেছে? এই টোটাল কনফিউজিং শিটটা কি মোটামুটি বুঝতে পারছেন আপনারা নাকি আরো জি ম্যাম, বুঝতে পারছি, কিন্তু এখন গেলে আর কি একটু দেখা যাইতো যে আমরা নিজেরা করার সময় হয়তো কোনো হ্যাঁ, হ্যাঁ, সমস্যা হ্যাঁ, হ্যাঁ। হতো এই আর কি। হুম, ঠিক আছে নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আমি কি হচ্ছে অন্য শিটে যাব? আমি এই শিটটা আপনাদেরকে সফট কপি দিয়ে দিচ্ছি। অন্য শিটে আজকে যাব নাকি এই পর্যন্ত থাকবে আজকে? ম্যাম আজকে এই পর্যন্তই থাকুক। আমি মাথা তো কাজ মানে করতেছে না। এক্সেল তো একটু টাফ। বুঝতে পারছি, বুঝতে পারছি। এক্সেল একটু মাথা ঘোরানো জিনিসই। কিন্তু এক্সেলকে যদি আপনি একটু সহজভাবে সলভ করার ট্রাই করেন, আপনি যদি নিজে, নিজে করেন না, আমি জানি এখানে যতজন ক্লাসটা করলেন ১ম থেকে, আমি জানি যে যারা নিজে থেকে যদি এটা কমপ্লিট করতে যান এখন, আগে যেটা করছেন, আগে সমস্যা হয়েছে। কিন্তু এখন আমার সলভেশন এর পরে যদি আপনি করতে যান, তাহলে নিজেরই হাসি পাবে এবং সহজ মনে হবে এই জিনিসটা। কারণ এখানে অনেক কিছু মিসিং আছে। মিসিং থাকাটা আপনাদের জন্য ভালো। একদিক দিয়ে ভালো। কারণ আপনারা এটা বলে পার পেয়ে যাবেন। এই র‍্যাংক নাই, অনেক কিছু নাই। আপনি যে স্যাম্পল শিট এবং একটা জিনিস মাথায় রাখবেন, স্যাম্পল শিট এবং স্পেসিফিকেশন ২ টা কিন্তু ম্যাচ করতে হবে। আপনি শুধু স্যাম্পল দিয়ে কমপ্লিট করতে পারবেন না, আবার শুধু স্পেসিফিকেশন শিট দিয়ে কমপ্লিট করতে পারবেন না। তাহলে স্পেসিফিকেশন শিট এবং স্যাম্পল শিট ২ টাতে যেই কলামগুলো আছে, ২ টাতেই যে ইন্ডিকেটর গুলো আছে সেই ইন্ডিকেটর গুলো দিয়ে কাজ করব। আর যেগুলো নাই মাঝখান থেকে সেগুলোকে মাইনাস করে দেব। যেমন ম্যাম র‍্যাংক এসেসর যারা আসবেন তারা কি আমাদেরকে এরকম ব্রিফ করে দিবে না বলবে যে যেভাবে লেখা আছে ওইভাবে করো? মানে আমি যদি বুঝতে চাই বা আমি যদি একটু স্পেকটা আরো জানতে চাই যে অ্যাকচুয়ালি কি করতে হবে? যদিও লেখা আছে তারপরেও হয়তো কোনো কিছু না বুঝতেও পারি তখন হয় হুম, প্রেশারে। তো হুম, হুম। তখন কি আপনি যেভাবে বলে দিচ্ছেন যে এইটা এইভাবে করতে হবে, ওইটা এইভাবে করতে হবে। মানে এটা এট লিস্ট সিনারিওটা আপনি ব্রিফ করে দিচ্ছেন। তখন কি উনি এই ব্রিফটা কি করবেন? ওর বলবেন যে স্পেকে যা লেখা আছে ওইটা দেখে যা বোঝো তাই করো এরকম কিছু? আপনি যদি স্পেসিফিকেশন শিটের কোনো কিছু বুঝতে না পারেন, সেক্ষেত্রে উনি আপনাকে এটা বলে দিবে সর্বোচ্চ। এক্সেল শিটের ক্ষেত্রে আসলে এটা করেন না কেউ। তারপরেও এতটুকু করতে পারেন অ্যাসেসর যে আপনাকে বলতে পারে যে, দেখেন আপনাকে এইটা বলতেছে যে এই সেলের মধ্যে আপনি কন্ডিশনাল ফরম্যাটিং পারেন না, কন্ডিশনাল ফরম্যাটিংটা করেন। বা ডেটা ভ্যালিডেশন পারেন না, ডেটা ভ্যালিডেশনটাকে করতে বলছে। কেন করতে বলছে? কোথায় যেতে হবে? ডেটা ভ্যালিডেশন এ যেয়ে ডেটা ভ্যালিডেশন থেকে লিস্ট ভ্যালু যেতে হবে না এনি ভ্যালু যেতে হবে, এগুলো বলে দিবে না। এগুলো বলে দিলে তো আসলে উনারা অ্যাসেসর না ট্রেনার হয়ে যাবেন। ম্যাম আপনি একটা রুলস দেখিয়েছিলেন যেখানে OR এর একটা ফর্মুলা ছিল। সো ওই জি। ফর্মুলাটা আসলে কোন জায়গাটায় ইউজ হয়েছে? আমি আপনার এক্সেলটা অন করা আছে আরকি। আমি চেক করতেছিলাম বাট অরটা কোথাও আছে ইউজ হচ্ছে আপনার কন্ডিশন যেখানে ইউজ করে ডেটা ভ্যালিডেশন যেখানে করা হয়েছে সেখানে। ক্যাটেগরি নেমস এ। ক্যাটেগরি নেমস এ OR ক্যাটেগরি নেমস এ যান, যে ডেটাতে যান। উপরে দেখেন অপশনে ডেটা, অপশন বারে ডেটা আছে। ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন এ যান। ক্যাটেগরি ম্যাম ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ম্যাডাম বলেন। তারিখ কি পরিবর্তন করা হয়েছে নাকি? 22 তারিখ স্যার। ম্যাডাম এটা তো 20 তারিখ হওয়ার কথা ছিল, আর 22 তারিখ নিয়েছে না? জি স্যার, এনএসডি পরিবর্তন করেছে স্যার। একটা আচ্ছা ঠিক আছে ম্যাম। জি স্যার। ম্যাম আপনি একটু স্ক্রিন একটু দেখাবেন এক্সাক্টলি কোথায় আমি আসলে আমি বুঝতে জি স্যার। পারতেছিলাম। স্যার জাস্ট দেখাবো একটু স্যার। ওই OR এর সূত্রটা আমি একটু দেখতে চাচ্ছিলাম। এই যে স্যার।
ক্যাটাগরি নেমস এ যাবেন। ক্যাটাগরি নেমস এর ফার্স্ট সেলটাকে সিলেক্ট করবেন, দেন ডেটা, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন থেকে যে কন্ডিশনটা। ওকে, এই আমি ভেবেছিলাম যে যেখানে উপরে ওই যে এফএক্স লেখা ওইখানে হয়তো লেখা আসবে ফর্মুলা প্যাডের ধরার জন্য পর। না তো এটা, এখানে তো বলছে কন্ডিশন, এখানে ডেটা ভ্যালিডেশন করতে বলছে, দ্যাটস ওয়াই এটা ওখানে। এই সূত্রটা দেওয়ার পরে কি যে ক্যাটাগরির যেই বাম দিকে যে 7টা নাম এটাই চলে আসছে সূত্র দেওয়ার পর, এরকম কিছু? না, এটা চলে আসবে না। এইটা বাদে, এই নামগুলো বাদে আপনি অন্য কিছু এখানে ইনপুট করতে পারবেন না। যদি আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, বেসিক স্যালারির এখানে যদি আপনাকে এই বেসিক স্যালারি থেকে নিট স্যালারি এটা টোটালি নিজে লিখতে হবে, অটোমেটিক কিছু আসবে না। আচ্ছা, আপনি এটা যদি টাইপ এখানে, করে লিখতে হবে? হ্যাঁ, টাইপ করে লিখতে হবে। আপনি যদি এখানে অন্য কিছু লিখতে চান তাহলে আপনাকে সেই ভ্যালুটা এন্টার করতে দিবে না। ঠিক আছে? বেসিক স্যালারি, অ্যালাউন্স, গ্রস স্যালারি, নেক্সট ট্যাক্স ডিডাকশন, লোন ডিডাকশন, টোটাল ডিডাকশন অ্যান্ড নেট স্যালারি, এগুলো বাদে একটা কিচ্ছু আপনি এখানে এড করতে পারবেন না। হুম? আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এই সূত্রটাকে আমি এটা কখন দিব, এটা আমি কনফিউজড আর কি। কখন দিব এটা আমি বলতে কখন দিচ্ছি? আমি যদি ক্যাটাগরি এটাকে নেম টাইপ যখন করে দেই, select করবেন। এই লেখাগুলো তো আমি টাইপ করে দিচ্ছি হুম, বেসিক থেকে নেট স্যালারি পর্যন্ত। তাহলে হুম, হুম, হুম। সূত্রটাকে টাইপ করা শেষ হয়ে গেলে দেন না, কি না, আমি না, এই না, না। সূত্রটা দিব? আমি একটু আগে আপনাকে বললাম যে ডেটা ভ্যালিডেশন কখনোই আপনার ফিল আপ কোনো সেলের উপরে ডেটা ভ্যালিডেশন এপ্লাই হয় না। আচ্ছা, ডেটা ভ্যালিডেশন এপ্লাই করতে হলে আপনাকে ফ্রেশ সেলে এপ্লাই করতে হবে। আগে ডেটা আপনাকে ডেটা ভ্যালিডেশনটা এপ্লাই করতে হবে। এগুলো সবগুলোকে ডিলিট করে দিয়ে আপনাকে ধরেন এইখান থেকে আমি যদি একটু কপি করি। হ্যাঁ, আমি যদি এখানে সবগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে দেখেন আমি এই জায়গাটাতে আগে আমি ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন করব। ক্যাটাগরি নেমস এর আচ্ছা, ঘরটাকে সিলেক্ট করব, দেন ডেটাতে যাব, ডেটা ভ্যালিডেশন থেকে এইখানে হচ্ছে অ্যানি ভ্যালু থাকে সাধারণত। আমরা এখানে কাস্টম ভ্যালু সিলেক্ট করব। দেন আমরা এই কন্ডিশনটাকে দিব। কন্ডিশনটাকে দিয়ে এন্টার দিব। দেওয়ার পরে আমি এখানে দেখেন বেসিক স্যালারি, অ্যালাউন্স, ইভেন যদি আমরা এখানে একটা বানানো মিস্টেক করি, যেটা আমরা ওখানে লিখে এসেছি ওই সূত্রে, আমরা যদি এখানে একটা বানানো স্পেলিংও যদি ভুল করি তাহলেও নিবে না। যেমন গ্রস স্যালারি লিখে আসছিলাম, এই গ্রস স্যালারি ওখানে যে স্পেলিংটা লিখে আসছিলাম, আমার এখানে কিন্তু গ্রস স্যালারির স্পেলিংটা ভুল। আমি যদি কোনোভাবে সঠিক স্পেলিংটা এখানে এখন লেখার চেষ্টা করি, দেখেন এটা নিবে না। আচ্ছা ম্যাম, এখন ক্লিয়ার, তাহলে এখন বুঝতে হ্যাঁ, পেরেছি। এখন যদি আপনি আগে থেকে এটা করে রাখেন তাহলে কোনোভাবেই কিন্তু এটা ডেটা ভ্যালিডেশন হিসেবে নিবে না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দেখা যাচ্ছে আমি তো গ্রস স্যালারি লিখছি, তাহলে কেন নিচ্ছে না? আমি তো ট্যাক্স ডিডাকশনই লিখছি, তাহলে কেন নিচ্ছে না? তাহলে কি আমার সূত্র ভুল আছে? না, আপনার সূত্রে ভুল নাই। আপনি এখন যেটা লিখতেছেন সেটাতে ভুল হচ্ছে। একটু মাথা ঠান্ডা করে ঐদিন যদি এক্সেলটা করেন তাহলে এই প্যানিক গুলো হবে না ইনশাআল্লাহ। ম্যাম, তাহলে কি যদি আমি বুঝতে পারি যে ওইখানে ভুল বানান লিখেছিলাম, হয় আমাকে এখানে আপনি ভুল ওখানে যে লিখতে হবে, হয় আর এখানে আর ভুল লিখতে হবে, সূত্রটা কি আর না রাইট হয় করতে ওখানে যে পারবো? হ্যাঁ, হ্যাঁ, সূত্রটা পারবেন, কি পারবেন। কারেকশন করা পসিবল? জি, ওকে। জি, পসিবল। ম্যাম, স্যার, ম্যাম আপনি জব শিটের মধ্যে কি পাওয়ার পয়েন্ট কি আর কোনো জব করাবেন? না স্যার, আমি হচ্ছে পাওয়ার পয়েন্টের মোটামুটি সবই বলে দিচ্ছি যে কি আসতে পারে। আচ্ছা ম্যাম, যদি কাইন্ডলি আমি একটা জব শিট দিচ্ছি, মানে আমি এক জায়গা থেকে আর কি ম্যানেজ করেছিলাম, ওটা যদি একটু হুম, দেখতেন, আমি একটু গ্রুপে দিয়েছি ম্যাম, এটা একটু দেখেন। দেখলাম তো। ম্যাডাম এইটার হচ্ছে 2 নম্বর, 3 নম্বর আর হচ্ছে 5 নম্বর স্লাইডটা আর কি ক্রিয়েট হুম। করার। আচ্ছা 2 নাম্বার, 3 নাম্বার অ্যান্ড 5, ও 1 2 3 4 5, এটা 2, প্রবলেম 3, হচ্ছে? 5। 2 3 5, 2 জি, জি, 3 জি। and 5। জি, জি, জি। এটা যদি আচ্ছা। আগামীকালও দেখা যান তাহলে হয় না, না, আমি অসুবিধা। আজকে দেখা দিতে পারবো। নো প্রবলেম। আমাদের টাইম আছে। ওকে। আপনাদের
এই যে এখানে দেখেন যে শিটটা আছে, স্পেসিফিকেশন যে শিটটা আছে, এই শিটটাতে কিন্তু খুব ক্লিয়ার ভাবে বলা আছে যে সেকেন্ড স্লাইডে আপনি কি করবেন। ইনসার্ট দ্য ইমেজ অ্যাজ পার স্যাম্পল, একটা ইমেজ ইনসার্ট করতে বলছে যেটা স্যাম্পলে দেওয়া আছে, এবং পজিশন দ্য ইমেজ, মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। আচ্ছা, ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড নিতে বলছে। পাওয়ার পয়েন্টে যাই। ইনসার্ট থেকে একটা ইমেজ নিয়ে আসতে বলছে, একটা পিকচার নিয়ে আসি। স্ক্রিনশট ওপেন করি বা নিলাম, একটা ইনসার্ট করলাম, ফটো ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে কি বলছে, স্যাম্পল শিটটা এই ছবিটাকে আমি ইনসার্ট করলাম। এই ছবিটার ইনসার্ট করার পরে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করতে বলছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলছে। সেই জন্য পাওয়ার পয়েন্টে যে এটাকে সিলেক্ট করে এই দেখেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে আপনার যে ছবিটা আছে এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে। এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে কিপ চেঞ্জেস সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জানেন কিনা এতটুকুই দেখবে এই ছবির মধ্যে, আর কিছু দেখবে না। তারপরে বলছে হচ্ছে কি position the image, make the background transparent, insert the image as per sample. আচ্ছা, এখানে কিন্তু দুইটা ইমেজ আছে আপনাদের। এটা একটা পাওয়ার অফ ইমেজ লেখা, যে এটা এটা একটা শেপ, এবং এই যে হ্যান্ড এটা কিন্তু আরেকটা পিকচার। এই পিকচারটার জন্য আমরা যাব হচ্ছে ক্রোমে। ক্রোম থেকে আমরা একটা পাঞ্চিং হ্যান্ড নিয়ে আসবো, ম্যাম হচ্ছে আমি ডাউনলোড যে করে নিয়ে আসবো পিকচারটা আনবো পাঞ্চিং যে হ্যান্ড। কোনো একটা পিকচারের বলতে হবে যে ব্যাকগ্রাউন্ড। আমাদের, জি ম্যাম বলতে চাচ্ছি, যদি এই যে পাঞ্চের যে বিষয়টা দেখাইছে, আমি যদি এই আপনি যে কোনো একটা পিকচার যদি আমি এনে যে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট রিমুভ করে দিই তাহলেই তো হবে, তাই না? এই পিকচারটাই যে আনতে হবে এরকম তো না। হ্যাঁ, যদি আপনাকে ইন্টারনেট দেয়, আপনাকে না, না, যদি আপনাকে ইন্টারনেট দেয় তাহলে আপনাকে এটাই আনতে হবে। কারণ ও, আপনাকে লুকআউটটা এরকমই দিতে হবে। আর যদি ইয়ে না দেয়, আপনাকে যদি কোনো পিকচার সরি আপনাকে যদি ইন্টারনেট না দেয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা আপনি যে কোনো একটা ইমেজ নিয়ে সেটা করতে পারেন। এখান থেকে আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে ডেস্কটপ, পাঞ্চ, ইনসার্ট। এবার এখান থেকে আমরা ইনসার্ট থেকে একটা শেপ নিয়ে আসব। শেপটা ছিল হচ্ছে মেবি পেছনে যে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা, এই শেপটা, এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমরা ফরম্যাট থেকে জাস্ট হচ্ছে শেপ ফিল থেকে নো ফিল করে দিব। নো ফিল করে এটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। ব্রিং ফরওয়ার্ড থেকে ব্রিং ফরওয়ার্ড, ব্রিং সেন্ড ব্যাকওয়ার্ড, ব্যাকে পাঠায় দিব। ব্যাকে পাঠায় দেওয়ার পরে এটার কি কোনো কালার ছিল? হালকা একটু কালার ছিল, এটাকে কালার করি। ফরম্যাট থেকে শেপ ফিল,
হালকা কিছু কালার করি। আচ্ছা, এবার এই ছবিটাকে আমরা ফরম্যাট থেকে ব্রিং ফরওয়ার্ড করে সামনে নিয়ে আসবো। ফরম্যাটে যাব, ব্রিং ফরওয়ার্ড করে ছবিটাকে সামনে নিয়ে আসবো যেহেতু ছবিটা এই ইয়ের ফ্রন্টে আছে। নিয়ে আসলাম, এটাকেও একটু বড় করি। তারপরে এইটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। ফরম্যাটে যাই, পিকচারটাকে সিলেক্ট রেখে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, কিপ চেঞ্জেস হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। আর এই শেপটাকে নিয়ে আসলাম, এটাকে সিলেক্ট করে এডিট টেক্সট, পাওয়ার অফ ইমেজ মেবি লাগছে। ঠিক আছে? জি ম্যাম। এটা ছিল হচ্ছে 2 নাম্বার। এখানে 2 নাম্বারের কাজ শেষ। 3 নাম্বার কি বলছে? ক্রিয়েট টাইটেল টেক্সট, ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল, create graph lines, align graph lines and distribute graph lines, add rectangles, add text boxes. আচ্ছা, এটাকে ম্যানুয়ালি একটা চার্ট ক্রিয়েট করতে বলছে। এটা যদিও ক্লিয়ার না, আমি আমার মতন করে একটু ব্যালেন্স করে বুঝিয়ে দিচ্ছি। আপনাকে এই টোটাল চার্টটাকে তৈরি করতে হবে। যেমন আমরা ইনসার্ট থেকে চার্ট নিয়ে আসি, এই চার্টটাকে জাস্ট আমরা বিভিন্ন শেপ দিয়ে গ্রাফ লাইন দিয়ে আমরা তৈরি করব। গ্রাফ লাইন কিভাবে তৈরি করব? টেক্সট বক্সের থেকে শেপ থেকে আমরা কন্ট্রোল এম, শেপ বক্স থেকে আমরা নিয়ে আসব। লাইন টুল নিয়ে আসব। লাইন টুল নিয়ে এসে আমরা গ্রাফ লাইনটাকে বানাবো। ফার্স্ট ইনসার্ট থেকে শেপ নিয়ে আসবো, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ। রেক্টেঙ্গুলার শেপে বলছে কি গ্রাফ লাইন বলছে বোধহয়। কি বলছে যেন? কি ফিল যেন? গ্রেডিয়েন্ট ফিল্ডের কথা বলছে, হ্যাঁ। ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল। ব্লেন্ডেড মিন্স হচ্ছে মিক্সার ফিল তৈরি করতে বলছে। মিক্সার ফিল একটা কালার দিতে বলছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে। মিক্সার ফিল মিন্সই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তাহলে আমরা এখানে যে শেপ ফিল থেকে গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করব। মোর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালারটাকে সিলেক্ট করি, দেন গ্রেডিয়েন্ট কালারটাকে একটু ক্রিয়েট করব। এইটা একটু ঝামেলার, যদি আসে তাহলে একটু মানে টাইমলি হ্যান্ডেল করবেন এটাকে। গ্রেডিয়েন্ট একটা কালার দিবেন এখানে, যে কোনো কালার হতে পারে, অ্যাশ ট্যাশ দিয়ে দিতে পারেন আর কি। ঠিক আছে, একটা মিক্সার কালার তৈরি করলাম, কালার ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। করার পরে বলছে হচ্ছে create graph lines, align graph lines and distribute graph lines. ইনসার্ট থেকে শেপে নিয়ে আসবেন, শেপ থেকে টুল, লাইন টুলটা নিয়ে আসবেন, শিফট চেপে ধরে লাইন টুলটা নেবেন। শেপ আউটলাইনের কালারটাকে একটু চেঞ্জ করবেন এবং শেপ আউটলাইনের ওয়েটটাকেও একটু হালকা একটু চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে এটাকে কন্ট্রোল ধরে কপি করে নিচের দিকে নিয়ে আসবেন। কয়টা আছে এখানে বোধহয় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। যে কয়টা গ্রাফ লাইন থাকবে 6টা আর কি। 1 2 3 6 4 7 5 6 নিচের এটা কি গ্রাফ লাইন? 7টা বোধহয়। এটা আর কি বোঝা যাচ্ছে না। ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি। আপনি কন্টিনিউ করুন। 7টাকে এখানে কমপ্লিট করবেন। অ্যারেঞ্জ দিবেন, অ্যালাইনমেন্ট যখন দিবেন, অ্যালাইনমেন্ট এই যে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি এন্ড ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিয়ে দিবেন। হরিজন্টালি দিলে এটা চলে যাচ্ছে, তাহলে আগে এটাকে এই শেপটাকে প্রথম যে শেপটা এটাকে ধরে অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টালি এন্ড অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিয়ে দিবেন। দেওয়ার পরে এই গ্রাফ লাইনগুলো নিবেন। গ্রাফ লাইনগুলো নিয়ে অ্যালাইন থেকে
distribute horizontally দিবেন। এটা টোটালি একটা ম্যানুয়াল প্রসেস, ম্যানুয়ালি আপনাকে এটা কমপ্লিট করতে হবে, হ্যাঁ? লাইন টুল নিয়ে গ্রাফ লাইনস গুলো নিতে হবে। জি ম্যাম, জি ম্যাম। তার মানে 5 নাম্বারটাকে আমাকে ম্যানুয়ালি করতে হবে? 5 নাম্বার স্লাইডটা? 5 নাম্বারটা হচ্ছে আচ্ছা এটা গ্রাফ লাইন কমপ্লিট করার পরে আপনারা যে ইয়েটা দেখাইছে এখানে রেশিওটা দেখাইছে, একটা রেশিও দেখাইছে যে 40% 60%, হ্যাঁ? এটার জি মধ্যে ম্যাম। একটা ভার্টিক্যাল লেখা আছে। এই ভার্টিক্যাল হ্যাঁ, হ্যাঁ। লেখাটা অ্যালাইনমেন্ট থেকে ভার্টিক্যাল করে দিবেন। ইনসার্ট থেকে আবার একটা শেপ নিয়ে আসবেন। শেপ নিয়ে এসে জাস্ট এভাবে প্লেস করলেন। রেশিও অনুযায়ী যেটা যতটুকু রাখতে বলছে সেটা ততটুকু রাখবেন, রেখে এডিট টেক্সট থেকে এখানে কিছু একটা লিখেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সিলেক্ট থাকলে তো হবে না। এই লেখাটাকে সিলেক্ট করে আগে ফরম্যাট থেকে আপনারা হচ্ছে এটাকে ইয়ে করে নেবেন, র‍্যাপ টেক্সট করে নেবেন আগে। র‍্যাপ টেক্সট করে নিলে দেন আপনারা এই ভার্টিক্যাল লেখাটার উপর কাজ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ম্যাম আমার মনে হয় টেক্সট ডাইরেকশনে আছে একটা আপনার টেক্সট ডিরেকশনটা পাচ্ছি না আমি, আমার এখানে শো করতেছে না। এই যে যখন আমি ফরম্যাটে যাব আমার টোটাল অটোমেটিক্যালি এটাকে সিলেকশন করে নিচ্ছে। টেক্সট ডিরেকশন যে অপশনটা সেটা আসতেছে না আমার। হ্যাঁ? বিকজ অফ আমি হচ্ছে প্রথমে যখন এটা নিলাম, শেপটাকে আমি ইয়ে করে নিইনি, র‍্যাপ টেক্সট করে নিইনি। দ্যাটস ওয়াই হয়তোবা আমার টেক্সট ডিরেকশনটা ইয়ে দেখাচ্ছে না, শো করতেছে না। এখানটাতে টেক্সট ফিল ফরম্যাটে গেলে লেখার পরে এখানে টেক্সট ফিল, টেক্সট আউটলাইন এর পাশে একটা টেক্সট ডিরেকশন শো করবে। যেটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড তারপরে আমাদের সবগুলোতেই আছে। মাইক্রোসফট অপশনে সবগুলোতেই আছে। ওই টেক্সট ডিরেকশনে যেয়ে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেট করে দিতে হবে। ঠিক আছে? তাহলে লেখাটা লম্বালম্বিভাবে ইনপুট হবে। আপনারা করবেন, যদি সমস্যা হয় না পারেন তাহলে আমাকে কালকে বলবেন যে আমরা এটা বের করতে পারিনি। তাহলে যার প্রবলেম হচ্ছে তার স্ক্রিনে যে আমি দেখাই দিব। আর 5 নাম্বারটা কি বলছে? Create a chart on a new slide on depict the following data as per sample. একটা চার্ট ক্রিয়েট করতে বলছে, চার্ট ইনসার্ট করতে বলছে এখানে, হ্যাঁ? এটা ইনসার্টিং চার্ট, এটা মেবি ক্রিয়েশন না। তারপরে আমি দেখতেছি। The importance of graphics and animation. আচ্ছা এটা হচ্ছে ইনসার্ট থেকে চার্ট নিয়ে আসতে হবে। কন্ট্রোল এম, ইনসার্ট থেকে চার্ট, কলাম চার্ট। চার্ট নিয়ে আসার পরে এখানে আপনাদের যে ডেটা টেবিলটা দিছে ইয়েতে, আপনাদের এই স্পেসিফিকেশন শীটে একটা ডেটা টেবিল দিছে। সেই অনুযায়ী সাজিয়ে নিব আরকি। সেই অনুযায়ী আপনাদেরকে টোটালটা কমপ্লিট করতে হবে। সেই অনুযায়ী ওখানে ওই ডাটাটাকে ইনপুট দিতে হবে এই জায়গাটাতে। এই ডাটা এই জায়গাটাতে ইনপুট দিতে হবে যে যা যা বলা আছে টোটালটা এইখানটাতে, এই যে জি ম্যাম, জি। টোটালটা বোঝা যাচ্ছে না এখানে, যা যা বলা আছে সেই সেল অনুযায়ী টেক্সট অনলি, গ্রাফিক্স, অ্যানিমেশন 10 মিনিটস 20 মিনিটস, হ্যাঁ? এইগুলো আপনাদেরকে বসাতে হবে। এই কোথায় বসাতে হবে? এইখানে। সিরিয়ালি বসায় নিতে হবে। যেভাবে বসানো আছে ওইখানে ঠিক সেভাবে। বসালে অটোমেটিক্যালি আপনাদের এই চার্টটা চেঞ্জ হতে থাকবে। চার্টের লুক আউটটা চেঞ্জ হতে থাকবে। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম স্যার। আর কিছু? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ম্যাম টেক্সট ডাইরেকশনটা মেবি আপনার ওই হোমের মধ্যে থাকার কথা ছিল না?
হোমের মধ্যে তো গেলাম। হোমের মধ্যে তো গেলাম। আমাকে শো করতেছে না। দেখতেছি স্যার। এসছে, হ্যাঁ। থ্যাংক ইউ। ওকে স্যার, মিজানুর রহমান স্যার, নো মোর প্লিজ। থ্যাংক ইউ। করতেছি না, আর দেখাচ্ছি না। বুঝছি আসলে এক্সেল দেখার পরে সবারই একটু মাথা কুলাচ্ছে। হুম? যেই ভাবে ইয়েটা থাকবে মেবি এভাবে আছে বা এভাবে। ওকে এভাবে ম্যাম, থাকবে। থ্যাংক ইউ। আজকে একটু বেশি কষ্ট হয়ে গেল। এক্সেল আসলে এক্সেল ক্লাস করলে এরকমই হয় আসলে। তারপরে এক্সেলটা একটা কনফিউজিং এক্সেল ছিল। দ্যাটস জি ওয়াই ম্যাম। আসলে প্রবলেমটা হয়েছে। ঠিক আছে, তাহলে আর প্রেশার দিচ্ছি না, আর কোনো কথাও বাড়াচ্ছি না। আমি আজকে কুইজও নিচ্ছি না। আজকে আমার কোশ্চেন রেডি ছিল, কিন্তু কুইজ নিচ্ছি না, যেহেতু পাজলড হয়ে গেছেন আপনারা। রেস্ট নেন, এবং অবশ্যই রেস্ট নেওয়ার পরে এই এক্সেলটাকে একটু প্র্যাকটিস করবেন। আমি অলরেডি আপনাদের সফট কপি দিয়ে দিয়েছি। আর কুইজটা ইনশাআল্লাহ আমরা কালকে অ্যাটেন্ড করব। ওকে। ওকে, আল্লাহ হাফেজ। কালকে ইনশাআল্লাহ দেখা হচ্ছে, কথা হচ্ছে। আল্লাহ হাফেজ।